বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন রিয়াদ। হ্যাঁ, মাত্র আমরা 3টি টেকনিকের মাধ্যমেই দূরত্ব ও উচ্চতার যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো। তো প্রথমত আগে আমরা জেনে ফেলি যে আমাদের আজকের আলোচনার বিষয় কি কি থাকছে। প্রথমত আমরা এই অধ্যায়ে যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং সূত্রগুলোকে কিভাবে সহজে মুখস্থ রাখা যায় সেটি নিয়েও আপনাদেরকে একটু কথা বলবো। দেন অধ্যায়ের প্রাথমিক ধারণা যা অবশ্যই জানতে হবে, অর্থাৎ আমি যদি প্রাথমিক ধারণা না জানি তাহলে অঙ্কতে আমি কিছুই বুঝবো না। সো এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা মাত্র 3টি নিয়মে বা 3টি টেকনিক অবলম্বন করে অধ্যায়ের সকল অঙ্ক সমাধান করব। অর্থাৎ এই সমস্ত অধ্যায় যদি ভালো করে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে এখানে মাত্র 3 ক্যাটাগরিরই অঙ্ক রয়েছে। তাহলে আমরা বলতে পারছি যে 3টা ক্যাটাগরি যদি সম্পর্কে আমি ভালো মতন জেনে নিতে পারি তাহলে আমার অধ্যায় শেষ হয়ে গেল। এখন আমরা এই অধ্যায়ে একদম যে সূত্রগুলো জানতে হবে সেই সূত্রগুলো একটু আপনাদের সামনে উপস্থাপন করি। এবার এখানের মধ্যে আপনারা এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে আপনাদেরকে যে সাইনের সাথে সম্পর্ক রয়েছে কসেক, সাইনের সাথে সম্পর্ক রয়েছে কসেকের, কসের সাথে সম্পর্ক রয়েছে সেকের, ট্যানের সাথে সম্পর্ক রয়েছে কটের। তো আমি যদি বলি যে সাইন থিটা সমান কী হবে তাহলে 1/, কসেক থিটা। আমি যদি উল্টো করে বলি কসেক থিটা সমান 1/, সাইন থিটা। কস থিটা সমান হবে 1/, সেক থিটা। সেক থিটা সমান হবে 1/, কস থিটা। একই রকমভাবে ট্যান এবং কটের সম্পর্ক আমরা করতে পারি। তো এখানে এটুকু জানার প্রয়োজন আছে, তাই আমি আলোচনা করেছি। তো আসলে স্পেশালি আমাদের সূত্র লাগছে এই 3টা মাত্র। এখন দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্র রয়েছে সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে অ্যাট ফার্স্ট আমার মাথায় প্রশ্ন চলে আসলো যে সমকোণী ত্রিভুজটা আসলে কী জিনিস। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে কি, যে ত্রিভুজের একটি মাত্র কোণ এক সমকোণ। এই যে এখানে আপনারা একটা যে ত্রিভুজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি বলতে কি, একটি সরলরেখার উপরে যদি আরেকটি সরলরেখা একদম দাঁড়িয়ে থাকে, একদম লম্বভাবে থাকে, তাহলে এই সরলরেখা এবং উল্লম্ব যেটা রেখা ছিল সেটার মধ্যখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে হলুদ যেটা দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে একটু যেটা লাল কালারের, এই দুইটার মাঝামাঝি যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই ত্রিভুজের শুধুমাত্র এই কোণটাই 90 ডিগ্রি, বাট এখানে আরও 2টা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা হয়েছে এবং এখানে একটা। তখন ত্রিভুজের 3টা সর্বমোট কোণ থাকবে। তো এই 90 ডিগ্রি এগুলো কিন্তু আবার নয়, 90 ডিগ্রি যেটা ছোট, অর্থাৎ সেগুলোকে বলা হবে সূক্ষ্মকোণ। তাহলে আমরা একটু যদি আরও একদম ডিপভাবে বলতে চাই তাহলে যে ত্রিভুজের একটি মাত্র কোণ এক সমকোণ, বাকি 2টা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, সেটি হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্পেশালি আমি যদি এখন কোনো নামকরণ না দিই, মানে কোণের কথাগুলো না বলি, মানে এখানে যে কোণটা আছে আর এখানে যে কোণটা আছে, আমি যদি কোণের কথা উল্লেখ না করি তাহলে আপনারা হলুদ যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হবে ভূমি, আর এই যে লাল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লম্ব, হচ্ছে আকাশী কালারের। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে অতিভুজ। তাহলে এটা হচ্ছে যে কি ভূমি, এটা হচ্ছে লম্ব অ্যান্ড এটা হচ্ছে যে অতিভুজ। তো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র রয়েছে সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। মানে আমাদের এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তবে এখানে একটা ছন্দ দেওয়া যায় যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। এখন দেখেন আমি বলেছিলাম সাইনের উল্টা হচ্ছে কসেক, তাহলে আমি কিন্তু বলতে পারবো সাইন থিটা সমান যদি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হয় তাহলে কসেক থিটা সমান হয়ে যাবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এবার কস থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখানে আমরা এটাকে মনে রাখতে পারি একটা কৌশলের মাধ্যমে যে কুদ্দুস ভালো আছিস, কুদ্দুস ভালো আছিস। তাহলে আমরা এটাকে ছন্দ আকারে মনে রাখতে পারি। এটা এখানে তাহলে বলে রাখা ভালো যে কসের উল্টা যেহেতু সেক, তাহলে অবশ্যই আমরা এখানে বলবো সেক থিটা সমান হবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, মানে এটা উল্টে যাবে। একই রকমভাবে তাহলে ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি হবে, কট থিটা সমান হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব। এটি হচ্ছে আমাদের জাস্ট এই 3টা সূত্র আপনি জানতে পারলে দূরত্ব এবং উচ্চতার সকল অঙ্ক সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা সূত্রটা রেখে দিলাম অ্যান্ড এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের বেসিক নিয়ে। তো বেসিক ধারণা অবশ্যই আপনারা আপনাদের খাতায় এগুলো নোটস করে নিন প্লিজ, তার কারণ আপনাদের এগুলো খুবই প্রয়োজন।
প্রথমত আমরা জানব যে ভূরেখা বা শয়নরেখা বা আনুভূমিক রেখা কাকে বলা হয়। মানে যেটাই হচ্ছে ভূরেখা, সেটাই হচ্ছে শয়নরেখা, অ্যান্ড সেটাই হচ্ছে আনুভূমিক রেখা। তো এখন আমরা উদাহরণ জানার জন্য একটা পেপারের সাহায্য নিই। এবার বলছে কি দেখেন, ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখাকে ভূরেখা বলা হয়। তো আমরা এই সবগুলো তো ভূমির সিস্টেমে আছে, তাই না? তাহলে ভূমি তলে অবস্থিত, তল বলতে আবার এই জিনিসটা না যে ভেতর, মানে আমি যদি বলি এটার তল কোনটা, তল বলতে উপরি পৃষ্ঠ বোঝানো হয়, তল বলতে আবার এটা না। তো আমি যদি আবার এই জিনিসটা তল বলতে চাই তাহলে এটা হচ্ছে তার তল। আমি যদি আবার ঘুরিয়ে দিই তাহলে তল হচ্ছে তার এটা। আশা করি তল জিনিসটা বুঝতে পেরেছেন। এখন তাহলে বলেছে যে ভূমিতলে অবস্থিত, তাহলে এখন ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখা হতে পারে। এটা একটা সরলরেখা, এরকম একটা সরলরেখা, এই সরলরেখাগুলোকেই বলা হবে ভূরেখা বা শয়নরেখা বা আনুভূমিক রেখা। 2 নাম্বার আমরা যেটা দেখতে পাবো ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। তাহলে ভূমিতল এটা পেয়েছিলাম একটু আগে আমরা। তাহলে এবার ভূমিতলের উপরে যদি আমরা কোনো একটা সরলরেখা টানি, মনে করেন আমি এখানেও টানতে পারি, আমি এখানেও টানতে পারি, আমার যেখানে ভালো লাগে আমি একদম লম্বভাবে টানবো। তাই বলছে ভূমিতলের উপর লম্বভাবে যে কোনো সরলরেখাকে কি বলা হবে? ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা বলা হবে। তাহলে আমাদের যে কোনোভাবে আমি অঙ্কন করতে পারি, কোনো সমস্যা নেই। অবশ্য আমার এগুলো সোজা হচ্ছে না, তো একদম এগুলো কী হবে? স্ট্রেট, মানে সোজা হবে একদম এগুলো। তাহলে আমরা ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা জানব উন্নতি কোণ কাকে বলা হয়। ভূতলের উপরের কোনো বিন্দু, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে যেটা লাগছে সেটা হচ্ছে ভূতল। তাহলে এখন এটা আমরা ধরে নিচ্ছি সম্পূর্ণটা হচ্ছে ভূতল। তাহলে ভূতলের উপরের কোনো বিন্দু, তাহলে এখন ভূতলের যে কোনো একটা জায়গাতে উপরের একটা বিন্দু নিয়ে নিলাম আমি। ভূমির সমান্তরাল রেখার সাথে, তাহলে অ্যাট ফার্স্ট এখন কথা হচ্ছে যে কি ভূমির আমাকে একটা সমান্তরাল, মানে ভূমির সমান্তরাল করে একটা রেখা আঁকলাম। তারপরে বলেছে যে আমি আবারও একটু সংজ্ঞাটা শুরু থেকে পড়ি। ভূতলের উপরের কোনো বিন্দু, তাহলে ভূতল, এটা তো ভূতল, ভূতলের উপরে যে কোনো একটা বিন্দু যে কোনো জায়গায় নিতে পারেন আপনি। ভূমির সমান্তরাল রেখার সাথে, তাহলে যে ভূমির সমান্তরাল রেখা হচ্ছে এটা, যে কোণ উৎপন্ন করবে। আমি এখন যদি মনে করেন ওখান থেকে এটা একটা লম্ব এভাবে টানি, তাহলে এখানে দেখেন একটা কোণ উৎপন্ন হয়েছে, অ্যান্ড যেটা হচ্ছে আপনার উন্নতি কোণ। মানে উপরে যদি কোণটা অঙ্কন করি তাহলে হবে উন্নতি কোণ। আমি যদি এখানে বিন্দু নিতাম তাহলে এখান থেকে এটা টানতাম, তখন এটা হয়ে যেত উন্নতি কোণ। আমি মনে করেন এখান থেকে এটা নিলাম, তাহলে আমাদের যেটা হতো সেটা হচ্ছে এটা উন্নতি কোণ। তাহলে বোঝা গেছে আসলে উন্নতি কোণ আসলে কী জিনিস। এবার আমাদেরকে জানতে হবে অবনতি কোণ কাকে বলা হয়। অবনতি কোণ হলে নিচে হবে, ওটা হয়েছিল উপরের দিকে, অ্যান্ড এটা হবে শুধুমাত্র নিচের দিকে। বলেছে ভূতলের সমান্তরাল রেখার, তাহলে যে ভূতলের সমান্তরাল রেখা এটা, আমি আরেকটা অঙ্কন করি তাহলে এখানে, তাহলে ভূতলের সমান্তরাল রেখা নিচের কোনো বিন্দু, তাহলে নিচের কোনো বিন্দু আমি যদি এখন নিই, তাহলে এখন যে কোনো একটা নিচে বিন্দু নিয়ে নিলাম, তাহলে ভূরেখার সাথে এখন এটা যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে যে আসলে অবনতি কোণ। তাহলে অবনতি কোণ হবে কিন্তু এই পাশের অংশটুকু। বোঝা গেছে আশা করি। তাহলে এই অংশটুকুকে আমরা এ পাশের অংশটুকুকে বলবো অবনতি কোণ। আশা করি উন্নতি কোণ এবং অবনতি কোণ আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন। এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যদি এবার থিটা বা কোণ উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে লম্ব এবং ভূমি নির্ধারণ করতে হবে। কিন্তু মানে অঙ্কের ক্ষেত্রে আমাকে এই বিষয়গুলো একদম খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। আমার এখানে দেখেন এটা হচ্ছে সমকোণ, বাট এখানে কোনো থিটা দেয় নাই। বাট এখানে সমকোণী ত্রিভুজ ঠিক আছে, বাট এখানে দেখেন এখানে কিন্তু থিটা দিয়েছে, মানে কোণ দিয়েছে। বাট এটাও সমকোণী ত্রিভুজ, এখানে কিন্তু থিটা দিয়ে দিয়েছে। আমি এবার আপনাদেরকে এই সমকোণী ত্রিভুজটা উল্টোভাবে, অর্থাৎ আমাদের মনে প্রশ্ন অনেক সময় আসতে পারে যে আমি সমকোণী ত্রিভুজকে এভাবে আঁকবো নাকি এভাবে আঁকবো। যেভাবে ইচ্ছা আপনি সেভাবে আঁকেন। অর্থাৎ মনে করেন এই অংশটুকুকে ধরে এরকম করে উল্টে দিলে কি হবে? এটা হবে। তারপরে এই অংশটুকু ধরে যদি আমি উল্টে দিই, এরকম করে উল্টে দিই, তাহলে এটা হবে। এর অংশটুকু ধরে যদি আমি এভাবে উল্টে দিই তাহলে এটা হবে, তাই না? আমি এভাবে অঙ্কন করতে পারি, এভাবে অঙ্কন করতে পারি। আমার যেভাবে অঙ্কন করতে ভালো লাগে আমি সেভাবে অঙ্কন করব। এখন দেখেন এখানের ক্ষেত্রে যদি কোনো কোণ না থাকে, তাহলে সর্বাধিক যেটা একদম বড় যেটা রেখা থাকবে এটা, সেটাকে বলা হবে অতিভুজ। আর এই যে এপাশে যেটা আছে সেটাকে বলা হবে লম্ব, আর এটাকে বলা হবে ভূমি। ক্লিয়ার হলো বিষয়? মানে বড় তো আমরা জানবো যে অতিভুজ হবেই হবে, মানে অতিভুজকে সবসময় বড় হতেই হবে। তারপরে দেখেন
আমার এখানে আবার থিটা কোণ উল্লেখ করে দিয়েছে। তো যখন থিটা কোণ উল্লেখ করে দিবে, এখানে থিটা কোণ একটা উল্লেখ করে দিয়েছে, অতিভুজ এখানে পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানে এসি হচ্ছে যেটা সেটা হচ্ছে অতিভুজ। কিন্তু এখন কথা হচ্ছে ভূমি এবং লম্ব চেঞ্জ হতে পারবে। তো মনে রাখতে হবে আমাদের এই থিটা বাইটা যার সাথে লেগে যাবে, থিটা বাইটা যার সাথে লেগে যাবে সেটা হয়ে যাবে যে ভূমি। এই যে দেখেন এই রেখাটা কার সাথে লেগে গেছে, এটার সাথে লেগে গেছে, তাই না? তাহলে এখন বিসি হচ্ছে যে ভূমি আর এবি হচ্ছে যে লম্ব। বাট আমার কোণ কিন্তু এখানেও থাকতে পারে, যেমন দেখেন। তো এখানের ক্ষেত্রে এসি তো অবশ্যই তাহলে অতিভুজ হয়ে গেল। এখন দেখেন এই থিটাটা কার সাথে লেগে আছে, এখন আমরা একটু আগে দেখেছিলাম যে যখন এখানে ছিল তখন এটার সাথে লেগেছিল, যার সাথে লেগে থাকবে সেটাকে আমরা বলবো ভূমি, আর অপর যেটা থাকবে সেটা হবে যে লম্ব। তাহলে দেখেন এখন এখানে যদি এটার সাথে এটা লেগে থাকে তাহলে এখন এটা হয়ে গেল কি এখন ভূমি, অ্যান্ড এটা হয়ে যাবে এখন লম্ব। মানে অঙ্কর ক্ষেত্রে এভাবে আপনাকে কনফিউজ করবে। সো আপনাকে অবশ্যই থিটা দেখে বুঝে নিতে হবে যে আসলে কোনটা ভূমি কোনটা লম্ব। আর যদি কোনো থিটা উল্লেখ না থাকে তাহলে আপনি এটাকে সবসময় লম্ব, এটাকে সবসময় ভূমি ধরতে পারছেন, দেয়ার ইজ নো প্রবলেম। বাট থিটা উল্লেখ করার যদি থাকে তাহলে যেন আমাদের মনে থাকে প্লিজ যে যার সাথে থিটা একদম লেগে যাবে সেটা হয়ে যাবে ভূমি, আর তার বিপরীত যেটা হবে সেটা হবে লম্ব। তাহলে আমরা যদি এখানে এভাবে দেখি তাহলে দেখেন তো এটা হবে তাহলে ভূমি, তাহলে এটা হবে যে কি লম্ব, তখন এটার সাথে লেগে গেছে। তাহলে এখানের ক্ষেত্রে কি হবে, এটা হবে যে কি ভূমি, এটা হবে যে কি লম্ব, অ্যান্ড এটা তো অতিভুজ থাকলোই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং লম্ব এবং ভূমি এগুলো খুব ভালো করে আপনাদেরকে জানতে হবে, নাহলে অঙ্ক করতে গিয়ে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বেশ কিছু আরও কয়েকটা কথা জানতে হবে আমাদেরকে, জেনে রাখা আবশ্যিক। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বৃহত্তম বাহু সবসময় কিন্তু অতিভুজ হবে, তাই ত্রিভুজের বৃহত্তম বাহুটা অতিভুজ নামে পরিচিত। একটু আগে আমি আপনাদেরকে বললাম অ্যান্ড দেখিয়েওছি অবশ্যই এটা। 2 নম্বরে যে আমরা কথাটা মনে রাখবো সেটা হচ্ছে যে যদি আমাদের এখানে যে থিটা কোণটা হবে, থিটা কোণটা যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রির যদি হয় তাহলে ভূমি কিন্তু অবশ্যই বড় হবে অ্যান্ড লম্ব ছোট হবে। যদি থিটা কোণের মানটা এ পাশের ক্ষেত্রে 30 ডিগ্রি হয় তাহলে ভূমি হবে যে বড়, লম্ব হবে অবশ্যই ছোট। নৈর্ব্যক্তিকের জন্য একদম ভিটামিনযুক্ত প্রশ্ন এগুলো, একদম ভালো করে ভিটামিন খেয়ে নিতে হবে এগুলো, না হলে কিন্তু আবার পরীক্ষাতে নাম্বার পাওয়া যাবে না। দেন আমরা আসলে কোণ কিন্তু এখানে 3টা নিয়ে খেলা হবে, একটা তো আমরা আলোচনা করলাম। এবার আসছে যে 45 ডিগ্রি। যদি এবার আমাদের এখানে 45 ডিগ্রি থাকে তাহলে যতটুকু ভূমি হবে ততটুকুই লম্ব হবে। আপনি চাঁদা নেন, চাঁদার সাহায্যে আপনি এখানে 45 ডিগ্রি অঙ্কন করেন, তারপরে এখানে যত বড় দিবেন দেখা যাবে যে এটা ঠিক তত বড়ই হবে। তাহলে আমরা যখন আমাদের এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে তখন বলতে পারবো যতটুকু ভূমি ততটুকুই ঠিক লম্ব। অ্যান্ড আরেকটা থাকবে সেটা হচ্ছে 60 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে যখন হবে তখন কিন্তু ভূমি হয়ে যাবে কি ছোট, লম্ব হয়ে যাবে যে কি বড়। যেন এই 3টা জিনিস খুব ভালো করে মনে থাকে আপনাদের। অ্যান্ড আরেকটা জিনিস আমাদের জানতে হবে, দেন তখন আমরা আলোচনার দিকে চলে যাব। একটা হচ্ছে যে পাদবিন্দু এবং আরেকটা হচ্ছে শীর্ষবিন্দু। পাদবিন্দু কী জিনিস এবং শীর্ষবিন্দু কী জিনিস। আমি যদি এই মার্কারটাকে এভাবে ধরি তাহলে এটা হচ্ছে তার পাদবিন্দু, এটা হচ্ছে তার শীর্ষবিন্দু। শীর্ষ মানে হচ্ছে চূড়া বা মাথা বলতে পারেন আপনি, আর পাদ মানে হচ্ছে প্রারম্ভিক যেটা বলতে পারেন আমরা যে অংশটুকু দিয়ে শুরু হয়। তো আমি তাহলে এবি যদি একটা সরলরেখা চিন্তা করি তাহলে এখান থেকে সেটা আমি শুরু করেছিলাম এবং উপরে পাঠিয়েছি, তাহলে এটা হচ্ছে তার পাদবিন্দু এবং এটা হচ্ছে তার শীর্ষবিন্দু। এখন এখানে আমাদের এই কথাগুলো উল্লেখ না থেকে অন্য কিছুও তো থাকতে পারে, যেমন আমাদের মসজিদের মিনারের কথা শুনে থাকবো। মসজিদে দেখি না আমরা অনেক বড় বড় মিনার থাকে, তো ওই মিনারের কথা যদি আমরা চিন্তা করি, মিনার ধরে নিলাম এটা একটা হচ্ছে মিনার, তাহলে আমাদের এই যে এ প্রান্ত দিলাম আর এটা হচ্ছে বি প্রান্ত, তাহলে এই প্রান্তকে আমরা কি বলবো পাদবিন্দু, অ্যান্ড উপরে যেটা থাকবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। আশা করি পাদবিন্দু এবং শীর্ষবিন্দু এই দুটি বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই 3টি টেকনিকের সাহায্যে কিভাবে অঙ্ক সমাধান করতে হবে সেই বিষয়টিকে নিয়ে। তো 3টি টেকনিক কি কি সেটি তো আমাদেরকে জানতে হবে, তাই না? 3টি টেকনিকের মধ্যে নাম্বার 1 টেকনিক, এগুলো একটু লিখে নেন আপনারা প্লিজ। তখন এগুলো লিখে একটু ভালো করে আপনারা মাথার মধ্যে ঘুরিয়ে নেন যে আসলে কোন টেকনিকটা কিসের জন্য অ্যাপ্লাই। প্রথম টেকনিক যেটা, একটি কোণ এবং একটি মান থাকবে, শুধু মুখস্থ করেন একটু যে একটি কোণ থাকবে অঙ্কতে এবং একটা মান থাকবে, একটি কোণ একটি মান, তাহলে নিয়ম নাম্বার 1। তারপরে দেখেন নিয়ম নাম্বার 2তে কী হবে, 2টি কোণ থাকবে একটি মান থাকবে, 2টি কোণ একটি মান, 2টি কোণ একটি মান। 3 নাম্বার, এবার 3 নাম্বারটা হচ্ছে যে গাছ ভাঙা, খুঁটি ভাঙা ইত্যাদি ভাঙার অঙ্ক,
মানে যে কোনো জিনিস ভেঙে যাবে তখন ওই অঙ্কটাকে আমাকে 3 নম্বর ক্যাটাগরির মধ্যে ফেলতে হবে। তাহলে একটু মুখস্থ করে নিই আমরা যে আমাদের যদি একটা কোণ থাকে এবং একটা মান থাকে, নিয়ম নাম্বার 1। তারপরে যদি দুইটা কোণ থাকে এবং একটা মান থাকে, তাহলে আমাদের নিয়ম নাম্বার 2। তারপরে যদি আমাদের গাছ ভাঙে বা খুঁটি ভাঙে বা যে কোনো জিনিস ভেঙে পড়ে, তাহলে সেটা হচ্ছে নিয়ম নাম্বার 3 অঙ্ক। তাহলে আমরা এখানে এটা রেখে দিলাম। অ্যান্ড আমরা এখন আলোচনাতে চলে যাব 1 নম্বর নিয়ম থেকে আমাদের পাঠ্য বইয়ে কতগুলো অঙ্ক রয়েছে। একটি কোণ এবং একটি মান থাকবে এ সম্পর্কিত আমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর, তারপর হচ্ছে 11 নম্বর, তারপরে হচ্ছে 12 নম্বর এবং 13 নম্বর, এই 4টি অঙ্ক রয়েছে আমাদের অনুশীলনীতে। এবং উদাহরণে কিন্তু ঠিক 4টি অঙ্ক রয়েছে, 1 2 3 4। প্রথম 4টি উদাহরণ কিন্তু হচ্ছে যে আমাদের এই 1 নম্বর ক্যাটাগরির, এবং আমাদের পাঠ্য বইয়ের 10 11 12 13 এই 4টি অঙ্ক হচ্ছে যে আমাদের 1 নম্বর ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এবার আমরা 1 নম্বর ক্যাটাগরিটা মনে আছে আশা করি, একটা কোণ এবং একটা মান থাকবে। তো এখন আমরা পড়ে দেখি অঙ্ক। দেখেন এবার অঙ্কতে কি বলেছে, আমি কিচ্ছু দেখব না, আমি শুধু দেখব যে একটা কোণ আছে কিনা এবং একটা মান আছে কিনা। তাহলে আমি এটাকে নিয়ম নাম্বার 1-এ ফেলে দেবো এবং নিয়ম নাম্বার 1-এ কীভাবে আমাকে সমাধান করতে হয় সেটার দিকে আমি চলে যাব। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, একটা কোণ দেওয়া আছে, এবং মিনারটির উচ্চতা 26 মিটার, একটা মান দেওয়া আছে। একটা কোণ এবং একটা মান, নিয়ম নাম্বার কত? 1। আমি যদি এবার 11 নম্বর অঙ্কটা পড়ি, দেখেন এবার একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি মান, কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, একটি কোণ। তাহলে একটি মান একটি কোণ, কী জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তাহলে এই যে এরকম করে যদি একটি মান থাকে এবং একটি কোণ থাকে, তাহলে আমাদের নিয়ম নাম্বার 1 হবে। অ্যান্ড নিয়ম নাম্বার 1কে আমার কীভাবে সমাধান করতে হবে সেদিকে এবার একটু আলোচনাতে চলে যাচ্ছি। তো আমাদের প্রথমত অ্যাট ফার্স্ট আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। তো চিত্র অঙ্কন করার জন্য আমাকে কি বলেছে একটু লক্ষ্য রাখি। আমাকে বলেছে একটি মিনারের, তাহলে অ্যাট ফার্স্ট আমি আগে মিনার নিয়ে চলে আসবে একটা এখানে। তো আমার কাছে তো মিনার একদম নেই, তো আমি এই পেপারস দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে দেখেন একটি মিনারের তাহলে এই অংশটুকু হচ্ছে পাদবিন্দু আর এই অংশটুকু হচ্ছে শীর্ষবিন্দু। এবার বলেছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, তাহলে যে এখন পাদদেশ থেকে কিছু দূরে, হয় আপনি এখান থেকে এদিকেও যেতে পারেন, হয় আপনি এখান থেকে এদিকেও আসতে পারেন, তাহলে সমকোণী ত্রিভুজ দুদিকেই হতে পারবে, কোনো সমস্যা নেই। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, তাহলে কিছু দূরে বলতে যে কোনো একটা দূরত্বতে আমরা এখানে তাহলে নিয়ে যেতে পারছি। তাহলে কিছু দূরে বলতে তাহলে এখন আমরা এই হলুদ অংশটুকু দ্বারা বোঝাচ্ছি যে কিছু দূরে। মিনারটির শীর্ষের, তাহলে যেটা হচ্ছে মিনার অ্যান্ড এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে মিনারটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে মিনারের এখানে যে শীর্ষ আছে, এই শীর্ষ থেকে আমাদের যে কোণটা উৎপন্ন হবে, মানে যেখান থেকে আমাদের এখানে যদি একটা সরল রেখা টানি, তাহলে আমাদের যে কোণটা উৎপন্ন হবে এখানে, আবার এটা ভেবে নিয়ে না যে শীর্ষের উন্নতি কোণ বলেছে, আসলেই একটি মিনারের পাদবিন্দু থেকে কিছু দূরে, মিনার কিছু দূরে মানে কি এখান থেকে কিছু দূরে মিনারটির শীর্ষের উন্নতি কোণ বলেছে। উন্নতি কোণ মানে তাহলে এখান থেকে উপরের দিকে উঠবে। একটু আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম উন্নতি কোণ মানে নিচ থেকে উপরের দিকে যাবে, আপনি আবার উপর থেকে নিচের দিকে নামিয়ে না, মানে কোণ ভুল করে আবার এখানে 30 ডিগ্রি বসান না। উন্নতি কোণ যেহেতু বলেছে, দ্যাট মিনস আমাদের কোণ হবে এখানেই 30 ডিগ্রি। তাহলে এখন আমরা এটাকে একটু এঁকে ফেলি, আমাদের নাম দিয়ে দিই এগুলোর ক্ষেত্রে। তাহলে যে এখানে এটা হচ্ছে যে এ, তারপরে এটা হচ্ছে যে বি, এটা হচ্ছে যে সি। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনাকে কোনটা কোনটা মান দিয়েছে আপনি একটু লক্ষ্য রাখেন। মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে যেখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সে কোণটা দিয়েছে আমাকে কত ডিগ্রি? 30 ডিগ্রি। মিনারটির উচ্চতা বলেছে 26 মিটার, তাহলে মিনারটির উচ্চতা মানে কোনটা? এখান থেকে এটা কতটুকু, তাই না? তাহলে যেখান থেকে এটার মান দিয়েছে কত মিটার? 26 মিটার। এবার আমাকে বলেছে যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে যে মিনার থেকে আপনি কিছু দূরে সরেছিলেন, যে এই যে এই মিনার থেকে এই অংশটুকুর আপনার কাছে দূরত্ব চাচ্ছে। তো আপনার কাছে একটা মান আছে এবং একটা কোণ আছে, তো আপনি এখন তাহলে কীভাবে মানটা নির্ধারণ করবেন? তো সেক্ষেত্রে আমাদের সাহায্য করবে ওই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা 3টা সূত্র শিখেছিলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন কথা হচ্ছে যে আপনাকে কার মান দিয়েছে অ্যান্ড কার মান চাচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে। ইটস সুপার ইম্পর্টেন্ট কথা। কার মান দিয়েছে আপনাকে? লম্বর মান দিয়েছে। যেহেতু এখন এখানে যেহেতু থিটা আছে, তাহলে থিটা হলে আমরা জানি এটা হবে ভূমি অ্যান্ড এটা হবে যে লম্ব। যদি আবার থিটা এখানে থাকতো তাহলে কিন্তু চেঞ্জ হতো, বাট এখানে ক্ষেত্রে থিটা এখানে দিয়েছে।
আচ্ছা, তাহলে আমাকে লম্বর মান দিয়েছে আর ভূমির মান আমার কাছে চেয়েছে। তাহলে লম্ব এবং ভূমি কোন সূত্রের সাথে কানেকশন আছে আপনি দেখেন, tan থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। স্যার আমি কি cot থিটা ফেলতে পারতাম না? অবশ্যই পারতেন। cot থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। কেন পারবো না? আমি অবশ্যই পারবো, উত্তর একই আসবে। তো এখন আমাদের এখানের ক্ষেত্রে লম্ব দেওয়া আছে অ্যান্ড আমাদের এখানে ভূমির মান চেয়েছে, তাহলে সম্পর্ক হচ্ছে লম্ব এবং ভূমির সাথে। দ্যাট মিনস আমাদের সূত্র ফেলবো tan থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখানে কিছু কথা লিখতে হয়, কথাগুলো হচ্ছে যে এরকম, যে মনে করি ABC হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে AC হচ্ছে যে কি অতিভুজ, তারপরে যে AC যেটা এসি হচ্ছে যে মিনারের উচ্চতা, তারপরে যে বিসি হচ্ছে যে কি মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একবারে লিখে দিতে পারবো আমরা, মানে ওই কথার অংশটুকু আমি লিখছি না, মানে আমি আপনাদেরকে মেন অঙ্কটুকু করিয়ে দিচ্ছি, কিভাবে সমাধান করতে হবে সেই অংশটুকু করে দিচ্ছি। তাহলে একটু বলবো যে আমরা এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে যে ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখন আপনাকে ওই tan থিটা সরাসরি সূত্রে ফেলে দেবেন। তাহলে আমি বলে দেবো এখানে tan থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমি এখন লম্ব ডিভাইডেড বাই ভূমি লিখবো না, তো লম্বার মান সরাসরি দেওয়া আছে 26 মিটার, তাহলে যে এখানে 26 মিটার লম্ব, আর ভূমি এখন কি ভূমি দেওয়া নেই, তাহলে ভূমিকে এখন আপনি x ধরে ফেলেন, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমি মানে হচ্ছে x। এখন কথা হচ্ছে যে এখানে থিটা মানে এখন কি বসবে, ওই যে কোণ দিয়ে দিয়েছে আপনাকে, তাহলে এখন কত বসবে tan, আর থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখন বসবে এখানে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান যেটা এখন সেটা পরবর্তী অংশটা বসবে, তাহলে এখন 26 ডিভাইডেড বাই কত x। তাহলে এখন আমরা কি করব, অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য নেব। ক্যালকুলেটরকে বলবো যে তুমি আমাকে বলে দাও যে tan 30 ডিগ্রির মান কত। এবার আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন আসবে যে স্যার আমাদের কাছে তো এই ক্যালকুলেটর নাই, আমাদের কাছে এই ক্যালকুলেটর তো ইউজ করতেও দিবে না, তো আমার যে মানটা আসবে দশমিক দিয়ে যদি মানটা আসে তো সম্পূর্ণ দশমিক মানটা লিখে ফেলবেন, নাহলে আবার উত্তর কিন্তু কম বেশি হয়ে যাবে। সো আমরা যেমন দেখেন যে tan 30 ডিগ্রি আছে না, তাহলে আমরা tan 30 ডিগ্রি টিপব, তাহলে এখন tan 30 ডিগ্রি কত আসবে, √3 ডিভাইড বাই 3 দিচ্ছে, বাট আসলে এটা হচ্ছে যে নিচে রুট অগ্রাহ্য, এই কারণে এটা এইভাবে দিয়েছে। তো আমি যদি চাই যে 0.5773502692 এই মানটুকু লিখবো, তাও কিন্তু আমি লিখতে পারি। আর যদি আমরা আমাদের যে একটা চার্ট আছে সেই চার্ট থেকে আমরা যদি মানগুলো বসিয়ে দিতে পারি খুব সহজে, তাও বসাতে পারি। যেমন tan 30 ডিগ্রি মান হচ্ছে কত, 1 ডিভাইড বাই √3। তো আপনার যদি এই মানগুলো মুখস্থ থাকে তাহলে আপনার জন্য আরও অনেক সুবিধা হবে। তাহলে এখন আমরা tan 30 ডিগ্রির মান কত বসিয়ে দিচ্ছি, 1 ডিভাইড বাই √3। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই, tan 30 ডিগ্রির মান হচ্ছে যে 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল হচ্ছে কত, 26 ডিভাইডেড বাই হচ্ছে কত x। তাহলে এখন আমরা কি করতে পারবো, বজ্র গুণনের মাধ্যমে মানটা বের করে ফেলতে পারবো না, অর্থাৎ x এর সাথে গুণ হবে 1 এর আর √3 এর সাথে গুণ হবে 26 এর। তাহলে এখন কি হবে, x এর সাথে 1 গুণ করলে কত হবে x হবে, আর 26 এর সাথে যদি আমরা √3 গুণ করি তাহলে যে 26 ইন্টু হচ্ছে যে √3। এখন আমরা ক্যালকুলেটরকে ডেকে নিয়ে আসবো যে 26 এর সাথে √3 গুণ করলে কত হয়, তুমি আমাকে আনসার বলো। তাহলে যে 26 ইন্টু হচ্ছে যে √3, ব্যাস। এখন আমরা যেটা মান পাবো সেটাকে আমরা মান এভাবে দেব 45.03321। তো আমরা উত্তর অবশ্যই লিখে রেখেছি, সেটা একটু মিলিয়ে নেব আমরা। আমাদের উত্তর হচ্ছে যে 45.033 মিটার প্রায়, মানে দশমিকের পরে 3টা মান নিলে আপনার কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা যেটা আনসার পাবো x ইকুয়াল 45.0333 প্রায়, ব্যাস। মিটার লিখবেন তারপর লিখবেন প্রায়, আনসার হয়ে গেল আমাদের। এখন আপনাকে যদি এই অঙ্কটার ক্ষেত্রে এটা বলতো, মনে করেন যে আপনাকে এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে যে এটা হচ্ছে যে একটা মিনার এবং মিনারের এখানে এটা একটা মই দেওয়া আছে, তো মই তো এভাবেই থাকে তাই না, তাহলে আপনাকে এখন কার মান বের করতে হবে বলেন তো, অতিভুজের মান বের করতে হবে। তো অতিভুজের মান যদি আপনি বের করতে চান তাহলে এখন এখানে লম্বর মান দেওয়া আছে আপনার কাছে, তাই না, এখন লম্ব এবং অতিভুজের কানেকশন নিয়ে আসতে হবে তাই না। তাহলে এখন লম্ব এবং অতিভুজের কানেকশন কার মধ্যে আছে বলেন তো, লম্ব এবং অতিভুজের কানেকশন আছে সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আপনি যদি সাইন থিটা দিতেন তাহলে কিন্তু এই মানটাও আপনি পেয়ে যেতে পারতেন, কোনো সমস্যা হবে না। আপনি সাইনের উল্টা কসেক থিটা, আপনি যদি কসেক থিটাও দিয়ে করতেন তাও কিন্তু উত্তর একই পেয়ে যেতেন, দেয়ার ইজ নো প্রবলেম। আশা করি একটি অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এই একটি অঙ্ক বুঝতে পারা মানেই হচ্ছে যে আপনি এখন পরবর্তীতে এই সিস্টেমে যতগুলো অঙ্ক আছে সবগুলো একদম ইজিলি ক্যাপচার করে ফেলতে পারবেন। তো আমরা তাহলে পরবর্তী অঙ্ক দিকে চলে যাচ্ছি। অ্যান্ড পরবর্তী অঙ্কতে
আমাদের যেটা বলছে, আপনারা এবার একটা কাজ করেন, আপনারা এটা নিজের থেকে করার চেষ্টা করেন, অ্যান্ড নিজের থেকে করে দেখেন আমার উত্তরের সাথে মিলছে কি না। অ্যান্ড উত্তরটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দিই। এই অঙ্কের উত্তর হচ্ছে 34.641 মিটার প্রায় হবে। তো আমরা এবার প্রশ্নের দিকে চলে যাই। প্রশ্নতে কী বলছে, এবার বলেছে একটি গাছের, তাহলে আমরা চলে যাব। এবার একটু আগে এটা ছিল মিনার, এখন আমরা এটাকে নিয়ে নেব গাছ। তাহলে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে গাছের পাদদেশ থেকে এটা, তাহলে পাদদেশ থেকে এখন 20 মিটার দূরে, তাহলে 20 মিটার দূরে আপনি এদিকেও নিতে পারতেন, আপনি এদিকেও নিতে পারতেন, কোনো সমস্যা নেই। ভূতলের কোনো বিন্দুতে, তাহলে ভূতলের এখন আমরা ভূতল পড়ে এসেছি, সম্পূর্ণটা ভূতল, তাহলে ভূতলের কোনো একটা বিন্দুতে, মানে এখন এখানেই একটা বিন্দু ধরে ফেললাম আমরা। গাছের চূড়ার উন্নতিকোণ, উন্নতিকোণ মানে কী হবে, তাহলে এখান থেকে ওই দিকে যাবে, তাই না? তাহলে গাছের চূড়ার উন্নতিকোণ এখন যেটা হলো, সেই উন্নতিকোণের মানটা আমাকে দিয়ে দিয়েছে কত, 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের মানগুলো একটু লিখে ফেলি আমরা। তাহলে যেখানে যে মানটা দিয়েছে সেটা হচ্ছে যে 60 ডিগ্রি। আর আমার কাছে উত্তর কী চাইছে, গাছের উচ্চতা নির্ণয় করো। উচ্চতা মানে এখন এই যে এটাকে এখন এইচ ধরে ফেলবো, তাহলে এটা হচ্ছে এ, তারপরে এটা হচ্ছে বি, তারপরে এটা হচ্ছে সি। এখন দেখেন আপনার কাছে একটা কিন্তু মান দিয়েছে, সেটা হচ্ছে পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে যে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে মানে হচ্ছে যে এই অংশটুকু, তাই না? তাহলে দেখেন একটা মান দিয়ে দিয়েছে এবং একটা কোণ দিয়ে দিয়েছে। এখন আপনার কাছে কার মান চেয়েছে, উচ্চতা চেয়েছে। কার মান দেওয়া আছে যেন, ভূমি। কার মান চেয়েছে যেন, লম্ব। তাহলে এখন বলেন আপনি ভূমি এবং লম্বর সাথে কানেকশন কোন সূত্রের আছে? আমরা চলে যাব সে আমাদের সূত্রের কাছে। ভাই তুমি বলো আমাদের ভূমি এবং লম্বর সাথে কার কানেকশন আছে? বলছে আমি ট্যান থিটা। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লেখা অংশটুকু না লিখি, মানে আবারও লিখতে হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু আগে যেরকম করে বললাম। তো আমি জাস্ট অঙ্কটা করে দিচ্ছি আপনাদেরকে, কেমন? তাহলে এখন আমরা জাস্ট লিখবো এখানে যে আমরা জানি ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব ধরেছিলাম আমরা এইচ, আসলে উচ্চতা চেয়েছে, তো এইচ মানে হচ্ছে যে হাইট মানে উচ্চতা আর কি। লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমির মান আছে কত, 20 মিটার। তাহলে এখন আমরা বসাবো এবার ট্যান থিটার কত মান বসবে এবার, 60 ডিগ্রি। তাহলে এখন বসবে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে যে এইচ ডিভাইডেড বাই 20। এখন দেখেন ট্যান 60 ডিগ্রির মান কত, আমরা এই যে চার্ট আমাদের মনে থাকবে অথবা ক্যালকুলেটরে যেটা মান আসবে সেটা আপনি সরাসরি বসাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে বসাতে পারি, বা ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে এইচ ডিভাইডেড বাই 20। তাহলে এখন দেখেন এটা কি হবে, বা এইচ ইকুয়াল কী হয়ে যাবে, অর্থাৎ √3 নিচে 1 ছিল, 1-এর সাথে এইচের গুণ করলে কী হবে, এইচ হবে, আর √3-এর সাথে কী হবে, 20-এর গুণ হবে। তাহলে যে 20 ইন্টু হচ্ছে যে √3। ক্যালকুলেটরকে আবারও বলবো যে বলে দাও 20 ইন্টু √3 সমান কত হবে। তাহলে যে 20 ইন্টু হচ্ছে যে √3। তাহলে আমরা যেটা আনসার পাবো সেটা হচ্ছে যে 34.644 সামথিং। তো ওই যে আমাদের একটু আগে ছিল 34.64 সামথিং, কোনো সমস্যা নেই। বাস আমরা এখানের ক্ষেত্রে আনসার লিখে দিতে পারছি এইচ ইকুয়াল 34.641 মিটার, তারপরে হচ্ছে প্রায়। একদমই সহজ অঙ্ক এগুলো, একদমই সহজ। বাট এখানে কথা হচ্ছে যে কি, এর পরের যে দুইটা অঙ্ক আছে মনে হবে যে আমাদের একই অঙ্ক, বাট কথা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক থেকে এক একটা জিনিস শেখার আছে আমার। তো আমাকে প্রত্যেকটা অঙ্ককেই ভালো করে দেখতে হবে। আমি কিন্তু চাইলে কিন্তু পরবর্তী বলতে পারি যে আপনারা এই পরবর্তী দুইটা অঙ্ক করে ফেলেন, বাট না, আমি বলবো না। কেননা যে আমাদের পরবর্তী দুইটা অঙ্কতে দুইটা জিনিস শেখার আছে, তো ওই দুইটা জিনিস আমাদেরকে শিখতে হবে। নিয়ম কিন্তু একই, কিন্তু আমাদের নিয়ম একই হলেও যে আমাদের পরবর্তী অঙ্কগুলোতে কিছু শেখার আছে, সেগুলো তো আমাদের শিখতে হবে আর জানতেও হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশতে। 12 নম্বর অঙ্ক আমাদেরকে কী বলছে। তো তার আগে একটু কাজ আছে, কাজটা একটু করে ফেলতে হচ্ছে। ব্যাস, আমাদের এবার 12 নম্বর অঙ্ক কী বলছে দেখিনি। 12 নম্বর অঙ্কতে বলছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই। এবার কিন্তু মই বলে দিয়েছে। মই মানে কিন্তু আমি আপনাদেরকে একটু আগে পরিচিতি দিয়েছিলাম যে একদম লাগানোভাবে মানে ঠেলানোভাবে যেটা থাকে সেটা হচ্ছে যে মই। তাহলে অ্যাট ফার্স্ট আমরা মই নিয়ে আসি। তাহলে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করেছে। তাহলে দেওয়াল তো থাকতে হবে, তাই না এখানে? তাহলে অ্যাট ফার্স্ট আমরা মনে করে নিচ্ছি যে এটা অংশ হচ্ছে দেওয়াল আর এটা হচ্ছে যে পাদবিন্দু। তাহলে এখন দেখেন বলছে 18 মিটার দৈর্ঘ্য একটা মই, তাহলে যেটা হচ্ছে একটা মই। তাহলে 18 মিটার দৈর্ঘ্য একটা মই দেওয়ালের ছাদ স্পর্শ করলো। তাহলে দেওয়ালে ছাদ স্পর্শ করেছে, কিন্তু কোথায় বলেছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মানে যেখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে সে। তাহলে এখন এই যে এখান থেকে এটা
45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। খুবই গরম লাগছে, সো একটু এসি চালাতে হচ্ছে, সরি একটু আপনাদের সময়টা নষ্ট করলাম। এবার দেখেন, আশা করি এই সিস্টেমটা বুঝতে পেরেছেন। 18 মিটার দৈর্ঘ্য একটি মই, তাহলে যে 18 মিটার দৈর্ঘ্য একটা মই, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ, তাহলে আমাদের এখানে যেটা মান হলো সেটা হচ্ছে এটার মান যেটা 45 ডিগ্রি। দেওয়ালে ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ধারণ করতে বলেছে এবার। তাহলে এখন দেওয়ালের উচ্চতা মানে এটা, বাট আমাকে ময়ের মান দিয়ে দিয়েছিল 18। তাহলে এখন আপনি বলেন অতিভুজ আর এটা হচ্ছে যে কি লম্ব, মান বলে দেন। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে যে সি। তাহলে অতিভুজ এবং লম্বর সাথে কানেকশন কার আছে সেটা এখন আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রের ভাইয়ের কাছে। বলো আমাদের অতিভুজ এবং লম্ব, তুমি কোথায় আছো কোথায় আছো কোথায় আছো? এই যে দেখেন সাইন থেটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কসেক থেটা দিয়েও করতে পারবেন আপনি। তাহলে আমরা জানি সাইন থেটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটা আপনারা করে ফেলতে পারবেন। এর পরের অঙ্কটাতে মানে এই অবনতি কোণ নিয়ে একটু খেলা আছে, তো একটু ঝামেলা লাগতে পারে, বাট নিয়ম একই। তাহলে আমরা জানি লেখা অংশটুকু লিখে নেবেন, সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত 8 আর অতিভুজ হচ্ছে কত 18। তাহলে এখন সাইন থিটা, তাহলে থিটার মান 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? তাহলে সাইন 45 ডিগ্রির মান আমরা এখন দেখে নেব। এখান থেকে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। তাহলে এখানে আমরা বসাবো 1 ডিভাইডেড বাই হচ্ছে √2 ইকুয়াল যেটা হচ্ছে h ডিভাইডেড বাই হচ্ছে 18। এখন আমরা কি করব, বজ্র গুণন করব। 1 এর সাথে 18 এর গুণন হবে আর h এর সাথে √2 এর গুণন হবে। তাহলে আমরা যেহেতু h এর মান বের করব, তাহলে h ইন্টু √2 নিয়ে নিলাম ইকুয়াল যেটা থাকলো 18 সাথে 1 গুণ করলে কত হবে 18ই হবে, তাই না? তাহলে আমরা এখন যেটা পাবো h ইকুয়াল 18 ডিভাইডেড বাই হচ্ছে √2। এখন 18কে আমরা √2 দিয়ে কী করে দেবো, ভাগ করে দেবো, ব্যাস অঙ্কর উত্তর চলে আসবে। তাহলে 18 ভাগ হচ্ছে যে √2, ব্যাস আমাদের যেটা মান পেয়ে গেলাম সেটা হচ্ছে যে 12.7279। তো আমরা উত্তরটা মিলিয়ে ফেলি একটু, 12 নম্বরের উত্তর মিলল কিনা। এই যে 12.728। তখন দশমিকের পরে 3টা মান যখন আমরা নিব, তো একটা 5 থাকলে তার আগের দিকে মনে করেন যে 1 বাড়ি নেওয়া যায়। তো এগুলো খুব শর্টকাট নিয়ম, আশা করি একদম বিস্তারিত আপনাদেরকে বলতে হচ্ছে না। আমরা পেরে গেছি আশা করি এই 3টা অঙ্ক সমাধান করতে। আচ্ছা, তারপরে এবার আমরা চলে যাব আরেকটি অঙ্ক সমাধান করার জন্য। অ্যান্ড এই অঙ্কটার ক্ষেত্রে আপনাদের হয়তো বা একটু মাথা ঘুরতে পারে। দেখেন, মাথা ঘুরবে না অবশ্য, আমি একদম ছেদ করে আলোচনা করার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। দেখেন আমাকে কি বলেছে, একটি ঘরের ছাদের, তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে ঘর এবং ঘরের ছাদ নিয়ে ফেলেন। তাহলে ঘর তো আমরা বানাতে পারবো না, তো ঘরের ছাদটাকে আমরা চিন্তা করে নিচ্ছি, এটা হচ্ছে ঘরের ছাদ, ব্যাস ঘরের ছাদ। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে যে কোনো একটা বিন্দু, আমি যে কোনো একটা বিন্দুতে চুজ করে নিলাম। তাহলে এখানে হচ্ছে একটা বিন্দু, এটা চুজ করে নিলাম আমি, যেখানে আপনার ভালো লাগে আপনি সেখানে চুজ করতে পারেন। কোনো একটি বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, তাহলে এই বিন্দু থেকে 20 মিটার দূরে মানে হচ্ছে যে কি আপনাকে যেহেতু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতে হবে, সো আপনি এখন তাহলে 20 মিটার এদিকেও আসতে পারেন, 20 মিটার এদিকেও আসতে পারেন, আপনার যেদিকে ভালো লাগে। তো আমি এখন 20 মিটার এদিকে আসলাম। তাহলে এখন এখান থেকে 20 মিটার দূরে, এই যে এখন দেখেন এখান থেকে 20 মিটার দূরে আমি এভাবে নিলাম। তাহলে এখন এটার যেটা মান সেটা হচ্ছে 20 মিটার, মানগুলো বসিয়ে দেব। 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ বলেছে, মানে কী হবে, তাহলে ছাদ থেকে এই অংশটুকুর মান দেওয়া আছে কত ডিগ্রি। অবনতি কোণ মানে কি, তাহলে আমরা প্রথমে প্রাথমিক আলোচনাতে দেখেছিলাম অবনতি কোণ কত দিক বলেছে 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি বসে গেল। তারপরে বলেছে যে একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে ঘরটির উচ্চতা মানে এখন কি, এখান থেকে এই অংশটুকু মান বের করতে হবে, এখান থেকে এই অংশটুকুর কতটুকু উচ্চতা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে আমার তো আরও 2টা জিনিস বাকি পড়ে আছে এখনও, তাই না? সেই 2টা জিনিসের মধ্যে আমার লাগছে তাহলে একটা হচ্ছে যে ভূমি, তাই না? আমার একটা লাগবে যে ভূমি, অ্যান্ড এখান থেকে আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যে লম্ব। তাহলে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে লম্ব, বাস আমরা মান পেয়ে গেছি। কিন্তু আমরা জানি যে একটা কোণ এবং একটা যদি মান দেওয়া থাকে তাহলে তো আমরা সবগুলো মান বের করতে পারি, তাই না? তাহলে এখন দেখেন তো আমাকে বলেছে যে এখান থেকে ঘরটির উচ্চতা কতটুকু, মানে যেখান থেকে এটুকুর মান চেয়েছে, তাহলে এইচ এর মান আপনার কাছে চেয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আপনার কাছে আমি নাম দিয়ে দেন আগে, এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি। এবার আপনি বলেন তো এটার মান 20 দেওয়া আছে, কিন্তু কোণ কি এগুলোতে এক একটা তো দেওয়া আছে নেই, কোণ দেওয়া আছে কোথায়, এইখানে 30 ডিগ্রি দেওয়া আছে না?
তাহলে এখন এ কোণটা যদি থাকে তাহলে আমি এখানে কোনটাতে ব্যবহার করব? আসলে আমাদের এখানে ক্ষেত্রে লাগবে একান্তর কোণ। একান্তর কোণ হচ্ছে যে কেমন, এই যে এরকম করে এখানে যে কোণটা উৎপন্ন হবে ঠিক একই রকম কোণ এখানে উৎপন্ন হবে। তাহলে অবনতি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে কত ডিগ্রি কোণ আছে? 30 ডিগ্রি। খেলা বুঝতে পেরেছেন এবার? মানে এখানে 30 ডিগ্রি যে কোণটা আছে সেটা আপনাকে অবশ্যই নিয়ে নিতে হচ্ছে, নাহলে তো আপনি এখানে 30 ডিগ্রিতে কাজ করতে পারছেন না, একান্তর কোণ দিয়ে এটাকে 30 ডিগ্রি নিয়ে নিতে হলো। এখন দেখেন আপনার কাছে একটা কোণ আছে এবং একটা মান আছে, তাহলে আপনি এখন কি করতে পারবেন? উচ্চতা নির্ধারণ করতে পারবেন। তাহলে এখন কার মান দিয়েছে? এখন আমাকে মান দিয়ে দিচ্ছে জানো অতিভুজের, আর মান চেয়েছে কার? লম্ব। তাহলে এখন আমাকে অতিভুজ এবং লম্ব, তাহলে এখন সাইন থিটা। তাহলে আমি আবারও বলবো, আমরা জানি সাইন থিটা, আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্বর মান হচ্ছে কত? h, আর অতিভুজের মান হচ্ছে কত? 20। তাহলে এখন থিটার মান কত হবে? 30 ডিগ্রি। তাহলে এখানে হবে সাইন 30 ডিগ্রি সমান h ডিভাইডেড বাই হচ্ছে কত? 20। এখন দেখেন h ডিভাইডেড বাই যে 20 আপনি পেয়ে গেছেন, তাই সাইন 30 ডিগ্রির মান বসিয়ে দেবো আমরা। তাহলে সাইন 30 ডিগ্রির মান আমরা জানি যে কত? হাফ। ব্যাস, তাহলে সাইন 30 ডিগ্রির মান এখানে বসিয়ে দেবো কত? হাফ বসিয়ে দিলাম, ইকুয়াল h ডিভাইডেড বাই হচ্ছে কত? 20। তাহলে এখন আমাদের কি হবে? h এর সাথে 2 এর গুণ হবে মানে 2h হয়, ইকুয়াল হবে 20 এর সাথে 1 এর গুণ মানে কত হবে? 20 হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি h ইকুয়াল কত হবে? 20 ডিভাইডেড বাই হচ্ছে কত? 2, বা আমরা h ইকুয়াল যেটা পাবো সেটা হচ্ছে 10 মিটার। এখানে প্রায় কিন্তু হচ্ছে না, তখন একদম বরাবর 10 মিটার মান এসেছে। বাস আমাদের এই 4টি অঙ্ক আমরা সমাধান করতে পেরেছি, তাই না? এখন আমরা তাহলে কি করব? 2 নম্বর ক্যাটাগরিতে চলে যাব। 2 নম্বর ক্যাটাগরিতে কি থাকবে? 2টা কোণ থাকবে এবং একটা মান থাকবে। অঙ্কগুলো একটা পারলে কিন্তু আবার সবগুলো পেরে যাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। চলুন আমরা সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। ব্যাস, তাহলে এবার আমরা 2 নম্বর সিস্টেমের দিকে চলে যাচ্ছি। 2 নম্বর ক্যাটাগরির অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের 2টা কোণ থাকবে এবং একটা মান থাকবে। পাঠ্য বইয়ের 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর অঙ্ক অ্যান্ড উদাহরণ 5 এই নিয়মের অন্তর্ভুক্ত। তো আপনার একটা অঙ্ক যদি পেরে যান সবগুলো অঙ্ক সমাধান করতে পারবেন, একদম এগুলোর মধ্যে কোনো পার্থক্যই নেই, একদম খুবই সহজ। তোমরা তাহলে 14 নম্বর অঙ্কর দিকে চলে যাই। 14 নম্বর অঙ্কতে আমাকে বলেছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের, তাহলে প্রথমত আমাকে একটা কি লাগছে? স্তম্ভ লাগছে। তাহলে স্তম্ভ মানে তো দাঁড়ানো কোনো কিছু, তাই না? তাহলে আমরা যেখানে একটা স্তম্ভ নিয়ে ফেললাম। তাহলে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে যে এটা হচ্ছে শীর্ষের মানে শীর্ষ, তাহলে উন্নতিকোণ মানে অবশ্যই নিচের দিক থেকে যাবে, তাই না? তাহলে নিচের দিক থেকে তো যাবে, বাট তাহলে ভূতলের কোনো একটা স্থান থেকেই তো হয়েছে এটা শীর্ষবিন্দুর উন্নতিকোণ, তাই না? তাহলে যে ভূতলের এই স্থানটা থেকে এখন ওই শীর্ষের উন্নতিকোণ এখন কত ডিগ্রি হবে? আমাদের যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। ব্যাস, আমরা এখান থেকে মানটুকু নিয়ে এভাবে সুন্দর করে অঙ্কন করব। তাহলে এখন এখানে যেটা কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। নাম দিয়ে দেন আপনি এ, তারপরে হচ্ছে যে বি, তারপরে এখানে সি। আপনি যে কোনো নাম দিতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। এবার বলছে যে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ আবার 30 ডিগ্রি হয়ে যায়। দেখেছেন যে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে এখন বলেছে যে ওই স্থান থেকে মানে যে এই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, পিছিয়ে যাওয়া মানে কি এখন এখান থেকে আরও পিছিয়ে যেতে হবে। আমি যদি সমকোণী ত্রিভুজটা উল্টোভাবে আঁকতাম তাহলে ওই দিকে যেতে হতো, তাই না? তাহলে এই স্থান থেকে এখন কত মিটার পেছাতে বলেছে? 25 মিটার। তাহলে এখন ধরে নিচ্ছি আমরা তাহলে যে এখান থেকে এটুকুর মান হচ্ছে 25 মিটার, পিছিয়ে চলে গেলাম আমরা। বাট অনেক ছাত্রছাত্রী এবার এখানে মানগুলো আবার মেপে মেপে বসায়। নো, মেপে বসাতে হবে না, আপনার জাস্ট একটা আন্দাজে যে কোনো একটা মান বসালেই হয়ে গেছে এখানে। তাহলে যে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে তাহলে আমার এখান থেকে যেটা মান পাওয়া গেল সেটা হচ্ছে 25 মিটার। 25 মিটার পিছিয়ে গেলে এবার যেটা স্তম্ভের সাথে কোণ উৎপন্ন হবে সেটা বলছে 30 ডিগ্রি। তাহলে এখন যেটা কোণ উৎপন্ন হবে এই কোণটার মান হবে যে আমাদের 30 ডিগ্রি। তখন আমরা জানি একটা সরল রেখাকে মনে করেন যে এরকম, যদি আমরা কখনো এরকম করে দেখি, এটা হচ্ছে একটা লম্ব আছে এখানে, এখানে যেটা একটা সরলরেখা হয়, একটা সম্পূর্ণ বড় করে আঁকছি, তাহলে এখানে যেটা কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে অনেক বড়, বাট আরেকটু যদি এরকম হয় তাহলে কোণটা অনেক ছোট হয়ে যাবে, আরেকটু যদি হয় এরকম করে তাহলে আরও অনেক ছোট হয়ে যাবে। ঠিক একই রকম ঘটনাটা এখানে ঘটেছে, অর্থাৎ প্রথমে ছিল 60 ডিগ্রি, তারপরে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সে কোণটা হচ্ছে যে এবার এখন 30 ডিগ্রি। তাহলে যেখানে কোণ উৎপন্ন হলো 30 ডিগ্রি।
এখন আমাকে বলেছে যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। স্তম্ভটির উচ্চতা মানে কোন অংশটুকু বলেন তো? এসি এর মান নির্ধারণ করতে বলেছে। তো এসি এর মান নির্ধারণ করার জন্য আপনার কাছে যদি যে কোনো একটা মান থাকতো তাহলে কিন্তু আপনি বলে দিতে পারতেন। হয় আপনার কাছে এই অংশটুকু থেকে এই অংশটুকুর মান যদি থাকতো তাও আপনি বলে দিতে পারতেন, অথবা এই অংশটুকু থেকে এই অংশটুকুর মান থাকতো বলে দিতে পারতেন, তাই না? কিন্তু কথা হচ্ছে যে এই অংশটুকুর সম্পূর্ণ মান নাই, এখান থেকে এই অংশটুকুর মান নাই। তো এখন তাহলে আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি, যেহেতু দিয়েছি তাহলে এখানে আমরা দিয়ে দিলাম ডি। এখন দেখেন আমি যদি বলি এ ডি সি ত্রিভুজ, তখন কোণ কিন্তু হবে 30 ডিগ্রি। আর আমি যদি বলি এ বি সি, তাহলে কিন্তু কোণের খেলা হবে 60 ডিগ্রি। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমি যদি এই লম্বটা মাপতে যাই, মানে এই লম্বটা মাপতে যাই, তাহলে আমার এখান থেকে ডি এবং সি এর মান লাগছে। তাহলে ডি এবং সি এর মান যদি আমি পেয়ে যাই, তখন কিন্তু আমি বলে দিতে পারবো যে আমার কাছে একটা মান আছে, আর এর সম্পূর্ণটুকুর জন্য আমার এই যে কোণ কত হয়ে যাবে 30 ডিগ্রি, তাই না? তাহলে আপনি ওই যে একটা মান এবং একটা কোণ নিয়ে কিন্তু আপনি মানটা বের করে নিতে পারবেন। স্যার আমি কি এটা করতে পারতাম না, যে মনে করেন আমি এটার মান বের করব, তাহলে আমি এখন মনে করেন যে স্যার আমি এটার মান, আমি যদি এই যে এই অংশটুকুর মান জানতে পারতাম তাহলে কি আমি করতে পারতাম না? দেখেন ওখান থেকে করা যাবে, কিন্তু আমার কথা হচ্ছে যে কি আপনার কাছে যে মানটা নাই সে মানটা নিয়ে একটু খেলেন আপনি। অর্থাৎ আপনার কাছে যে ডি বি এর মান আছে কিন্তু এখন বিসি এর মানটা নাই, তাহলে আপনি ধরে ফেলেন যে বিসি এর মান হচ্ছে কত? এক্স মিটার। এখান থেকে এটুকুর মান ধরে ফেলবেন কত মিটার? এক্স মিটার। অঙ্কটা একটাই বুঝেন ভালো করে, তাহলে কিন্তু আপনারা সবগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা আমি তাহলে এখানে রাখলাম, অ্যান্ড আপনারা ভালো করে নজরটা রাখেন এখানে। তাহলে আপনি বলেন তো এখানে আমার জাস্ট এখানে লক্ষ্য থাকবে একটাই, এই ডিসি এর সম্পূর্ণ মানটা বের করা। তাহলে আপনি এখন দেখেন এখানে যদি বিসি ইকুয়াল কত হয়? এক্স মিটার হলে, বিসি ইকুয়াল যদি এক্স মিটার হয়, তাহলে যে এখান থেকে এটুকু মান যদি এক্স মিটার ধরে ফেলেছি আমরা, তাহলে ডিসি এর মান কি হবে? তাহলে ডিসি সমান আমরা কি বলতে পারবো? তখন ডিসি এর ক্ষেত্রে একবার আছে যে ডিবি, এই যে একবার আছে ডিবি প্লাস আছে একবার বিসি, তাই না? তাহলে এখন ডিবি এর মান যেটা, তাহলে সেটা হচ্ছে 25 প্লাস বিসি এর যেটা মান সেটা হচ্ছে এক্স মিটার। তাহলে ডিসি এর মান যেটা হলো সেটা হচ্ছে 25 প্লাস হচ্ছে এক্স মিটার। তাহলে এখন আপনি সম্পূর্ণ ডিসি এর যেটা মান পাচ্ছেন সেটা হচ্ছে 25 প্লাস হচ্ছে এক্স মিটার, কিন্তু এক্স মান তো অজানা এখানে। তো অজানার কারণে আমরা এক্স এর মানটাকে এখন খুঁজে নিয়ে আসবো। তো খুঁজে নিয়ে আসতে চাইলে আমাদেরকে কিভাবে মানটা বের করতে হবে সেটা একটু নজর রাখবো আমরা। তো প্রথমত আমরা ছোট কোণ বা বড় কোণ যে কোনো একটাকে খেলতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে এ কোণটাকে দিয়ে খেলবেন, প্রথমত এ কোণটাকে দিয়ে খেলে ফেলেন। যে এখন বলবো আমরা এ বি সি এর ক্ষেত্রে, তাহলে এখন উচ্চতাকে আমরা দিয়ে দিই এইচ। আমরা এখন বলবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আপনার কাছে দেখেন কার মান আছে? উচ্চতার মানও আছে, কি একবার মান আছে ভূমির মান। আপনার কিন্তু এখন এ পাশেরটুকু খেলতে হবে না, মানে এই পাশেরটুকু বন্ধ। এখন এই যে এখান থেকে এ অংশটুকু আপনাকে খেলতে হবে। তাহলে এখন এখান থেকে যদি আপনি খেলতে চান তাহলে আপনার ক্ষেত্রে উচ্চতা হচ্ছে যে এইচ আর ভূমি হচ্ছে যে কি এখানে এক্স, তাই না? তাহলে এখন আমি স্যার উচ্চতার মানও তো নাই, এক্সের মানও তো নাই, তাহলে আমি কীভাবে মান বসাবো? আসলে এখানেই যেগুলো আছে সেটাই দিয়ে আপনি করেন। অর্থাৎ আপনার কাছে এখন তাহলে লম্ব এবং ভূমির মান আছে, তাই না? তাহলে আমরা জানি tan θ সমান লম্ব বা ভূমি, তাহলে এখন বলে দেবো যে tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে কত এখানে এইচ, আর ভূমি হচ্ছে কত এখানে এক্স। ওই এক্সের মানটা বের করবো আমরা, তো এই কারণে এখানে একটা আমরা খেলাটা খেলতে এসেছি। তাহলে এখন tan 60 ডিগ্রির মান কত? তাহলে এখন টেনের কাছে চলে যাবো আমরা, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখন আমরা tan 60 ডিগ্রির মান লিখে দেবো √3 ইকুয়াল হচ্ছে যে এইচ ডিভাইডেড বাই হচ্ছে এক্স। আপনারা এখান থেকে সুন্দর করে এক্সের মানটা বের করে নেবেন। তাহলে এক্সের মান যদি বের করতে চাই, √3 নিচে মনে মনে 1 আছে, তাহলে √3 এর সাথে এক্সের গুণ হবে, তাই না? তাহলে এই যে এক্স ইন্টু হচ্ছে যে √3 ইকুয়াল হচ্ছে যে কত এইচ। তাহলে বা আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল এইচ ডিভাইডেড বাই √3। ব্যাস, প্রত্যেকটা অঙ্ক একদম এরকম করে করতে হবে, প্রত্যেকটা অঙ্ক এভাবে করে করতে হবে। প্রথমত আগে আমাদের এই কোণটাকে দিয়ে অ্যাট ফার্স্ট এক্সের মান এ পর্যন্ত বের করে ফেলবো। বের করে নেওয়ার পরেই আপনি এখন বড়টা দিয়ে কাজ করা শুরু করে ফেলবেন। অথবা আপনি বলবেন এখন যে এ ডি সি এর ক্ষেত্রে, এখন আপনি বলবেন যে ত্রিভুজ
এ ডি সি এর ক্ষেত্রে। তাহলে এখন এটার ক্ষেত্রে আপনি এখন কার কার মান আছে আপনি দেখেন, আপনার কাছে কিন্তু ভূমির মান আছে। ভূমির মান কত? 25 প্লাস হচ্ছে এক্স। 25 এই অংশটুকু আর এই অংশটুকু হচ্ছে এক্স, তাহলে 25 প্লাস হচ্ছে এক্সের মান আছে, আর লম্বর মান আছে এখানে এইচ। তাহলে আমরা এখানে আবারও বলে দেব, যেহেতু লম্ব এবং ভূমি, তাহলে আবারও ট্যান থিটা, তাই না? তাহলে যেখানে ট্যান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির সমান হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে কত? এইচ, আর ভূমি যেটা সেটা হবে 25 প্লাস হচ্ছে এক্স। তাহলে যেখানে বসে গেল 25 প্লাস হচ্ছে এক্স। ব্যাস, এখন আমাকে কি করতে হবে? ট্যান 30 ডিগ্রির মানটা বের করে ফেলতে হবে। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত আছে আমরা একটু দেখে নিই। ট্যান 30 ডিগ্রির মান আছে 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা সুন্দর করে বসিয়ে দেবো, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল থাকবে এইচ ডিভাইডেড বাই 25 প্লাস হচ্ছে যে এক্স। এখন আমাকে কি করতে হবে? বজ্র গুণন করতে হবে, তাই না? 25 প্লাস এক্সের সাথে 1-এর গুণ করতে হবে, আর √3-এর সাথে এইচের গুণ করতে হবে। তাহলে আমরা এখন যেহেতু এইচের মানটা বের করতে চাচ্ছি, সো এইচের সাথে √3টা আগে গুণ করে নিই। তাহলে যে এইচ ইন্টু হচ্ছে √3, পরে গুণ করলেও কোনো সমস্যা হবে না। তারপরে আমাদের 25 প্লাস এক্সের সাথে যদি অনগুণ করি তাহলে কি হবে? 25 প্লাস হচ্ছে যে এক্স হবে। এখন দেখেন, আপনি এখান থেকে যার যার দরকার নাই তাকে তাকে একটু সরিয়ে ফেলতে হবে। এখন আপনাকে মান বসাতে হবে একটু। মান কি আছে? যেমন এখানে এক্স আছে না? তাহলে এখানে কাজ করবো আমরা, এই যে এটা √3 আছে আর এখানে এইচ আছে, তাহলে যে এখানে আমরা মানটা নিয়ে নেব এইচ √3 বা √3 এইচ একই কথা, তাই তো? আর এখানে প্লাস এক্স আছে, এ পাশে টেনে নেব মাইনাস এক্স, ইকুয়াল থাকলো কত? 25। প্রত্যেকটা ইকুয়েশন একদম একই রকম, ভয় পাওয়ার কিচ্ছুই নেই, শুধু একটাই ভালো করে বুঝেন। এখন আপনি এক্সের মানটা বসিয়ে দিবেন, এই যে এখানে এক্সের মানটা বসিয়ে দেবেন, তাহলে আমার অঙ্ক খেলা শেষ। তাহলে যেখানে বা এইচ √3 ছিল এটা বসে থেকে যাবে, তাহলে যে এইচ √3 বসে থেকে গেল। তারপরে কি আছে? মাইনাস এক্সের মান হচ্ছে যে কি? এইচ ডিভাইডেড বাই √3। তাহলে যেখানে মাইনাস বসাবো, তারপরে এইচ ডিভাইডেড বাই কি বসাবো? √3 বসাবো। আর ইকুয়াল দিয়ে কী ছিল জানো? 25। তাহলে যেখানে 25 বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করব? বা এখান থেকে কি কমন যাচ্ছে? এইচ, অ্যান্ড এখান থেকে এইচ কমন যায়, তাই না? তাহলে এইচ কমন নিয়ে নিলাম। এইচ যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকছে যেটা, সেটা হচ্ছে যে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই কী থাকছে? √3, তাই তো? ইকুয়াল হচ্ছে 25। এখন দেখেন, বা আপনার এখন এখানে লসাগু করতে হবে, অর্থাৎ √3 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই √3 আছে, তাই না? কিন্তু আপনারা যদি ক্যালকুলেটরে সরাসরি √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 টিপেন, যে মানটা পাবেন সে মানটা নিতে পারবেন, কিন্তু সম্পূর্ণ মান নিতে হবে। দশমিকের পরে যতগুলো মান আসবে সবগুলো মান নিতে হবে, নাহলে কিন্তু আবার অঙ্ক কিন্তু এখানে মান ভুল চলে আসবে। তাহলে এখন আমরা লসাগু নিয়ে কাজটা করি। তাহলে এইচ থাকলো, এবার এখানে লসাগু আসবে কত? √3, তাই না? এবার √3 সাথে √3 সরাসরি গুণ হবে, √3 করলে কত হবে? 3 হবে। তখন আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যাকে 3 সমান লিখতে পারি √3 ইন্টু হচ্ছে যে √3, 2 সমান লিখতে পারি √2 ইন্টু হচ্ছে যে √2। তার কারণ আপনি যদি √3 ইন্টু √3 করেন তাহলে √3-এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার এবং রুট কেটে গেলে থাকবে আবার কত? 3। তাহলে আপনি দেখেন √3-এর সাথে √3 গুণ করলে কত হবে? 3। তারপরে এখানে মাইনাস ছিল, মাইনাস √3 কেটে যাবে, তারপরে কত? এখানে 1, তাই না? ইকুয়াল হচ্ছে 25। তারপরে কি হচ্ছে দেখেন, এইচ থাকলো এখানে 3 - 1 মানে কত হবে? 2। তাহলে যে 2 ডিভাইডেড হচ্ছে কত? √3, তাই না? ইকুয়াল হচ্ছে 25। আচ্ছা, এই মানটা এখানে গুণ অবস্থায় আছে, ওখানে গিয়ে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এখন দেখেন এইচ ইকুয়াল কত লিখতে পারবো? এখানে 25 থেকে গেল, আর ভাগ হয়ে যাওয়া মানে কি? এই পাশে ভাগ হলে তো এই পাশের যে মানটা নিচে, মানে এখানে যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে, আর উপরের মানটা নিচে চলে আসবে, তাই না? তাহলে 25 ইন্টু কত হবে? √3, আর নিচে যেটা হবে সেটা হচ্ছে 2। ব্যাস, এই ক্যালকুলেশনটুকু আপনাদেরকে একটু ভালো করে জানতে হবে। তাহলে আপনি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এখন মানটা বের করে ফেলেন। 25 ইন্টু হচ্ছে √3, তাহলে যে 25 ইন্টু হচ্ছে যে √3 ইকুয়াল দিয়ে দেন, যেটা মান পাবেন সেটাকে ভাগ করে দেন 2 দ্বারা। ব্যাস, আমরা যেটা মান পেলাম সেটা হচ্ছে যে 21.650 সামথিং, তাই তো? তাহলে আমরা যেটা মান পাচ্ছি এইচের মান, তাহলে বা এইচ ইকুয়াল 21.650 মিটার প্রায়। ব্যাস, অঙ্ক আমাদের সমাধান হয়ে গেল। এখন আমরা এখানের ক্ষেত্রে, এখন দেখেন এখানের ক্ষেত্রে আমার কাছে উচ্চতা চেয়েছিল শুধুমাত্র, তাই না? তো যদি উচ্চতা চাই তাহলে আমাদের এখানের ক্ষেত্রে আনসার ক্লিয়ার হয়ে গেল। বাট আপনাকে কিন্তু ওরা এই যে বিসির মানটা বের করতে বলতে পারতো। আচ্ছা, বিসি যদি একটা নদী হতো,
মনে করেন যে বিসি আপনাকে নদী বলে দিয়েছে, তাহলে আপনি এখন এই যে নদীর মানটা কিন্তু আপনি বের করতে পারবেন। এক্সের মানটা যেহেতু আছে এইচ ডিভাইডেড বাই √3, তাই না? তাহলে এইচের মান আপনি যেটা পেয়েছেন এই যে 21.650, 21.650কে √3 দ্বারা যদি ভাগ করে দেন তাহলে কিন্তু আপনি এক্সের মানটা পেয়ে যাচ্ছেন। যদি আপনার যেমন একটু পরে একটা নদীর অঙ্ক আছে, নদীর অঙ্কতে আপনাকে এটাও বের করতে বলবে, আবার এখান থেকে এটার মানও বের করতে বলবে, আবার সম্পূর্ণ মানটুকু বের করতে বলতে পারে, তাই না? এখানে কিন্তু আপনাকে বেশ কয়েকটা মান বের করতে বলতে পারে। তাহলে এইচ এর মান যদি বের করতে বলে তাহলে আনসার এখান থেকে শেষ। এখন আপনাকে যদি বলে যে এই অংশটুকুর মান বের করো, বিসির মান বের করো, তাহলে এক্স এর মান বের করতে হচ্ছে, তাই না? তাহলে এইচ এর মানটাকে দিয়ে √3 দ্বারা ভাগ করে দিলে এক্স এর মান চলে আসবে। এখন কথা হচ্ছে আমার কাছে যদি বলে যে ডিসি এর মান কত, তাহলে ডিসি এর মান কীভাবে পাবো? এক্স এর মান আমি তো পেয়েছিলাম, আচ্ছা দেখাই দিই আমি তাহলে এক্স এর মান আমি কী পাবো? এইচ ডিভাইডেড বাই √3, তাই না? তাহলে 21.650 কে আমি √3 দ্বারা ভাগ করবো, তাহলে যে 21.650 ভাগ হচ্ছে যে এই √3, তাহলে যেটা মান আসবে সে মানটা হচ্ছে কার মান? এই যে এক্সের মান, তাই না? তাহলে 12.4996 সামথিং এই এক্সের মানটা পাওয়া গেল। তাহলে এখন ডিসির মানটা কী হবে বলেন তো? 25 প্লাস হচ্ছে 12 সামথিং যেটা মান, তাই না? তাহলে আমি যদি প্লাস করে দিই 25, তাহলে এখন আমাদের এই যে ডিসি এর সম্পূর্ণ মানটুকু চলে আসলো। মানে আমাকে একটা অঙ্কতেই একটা মান বের করতে বলেছে যে আমরা শুধু এটাই করবো, সেটা কিন্তু আসলে কথা নয়। কারণ ওরা আমার কাছে এখান থেকে এটুকু মান চাইতে পারে, এটুকু মান চাইতে পারে, সবগুলোর মান চাইতে পারে। আপনার কাছে এটারও মান চাইতে পারে, আপনার কাছে এটার মানও চাইতে পারে। তো এখন আপনি এটার মান কীভাবে বের করবেন বলেন তো? দেখেন, আপনি যদি এটার মান বের করতে চান তাহলে আপনি এখন এটাকে সরিয়ে ফেলেন। সরিয়ে ফেললে কী হচ্ছে? আপনি এখন দেখেন আপনার কাছে এক্সের মান আছে, আমরা একটু আগে বের করলাম, আর এইচ এর মানও তো আপনার কাছে আছে, তাই না? তাহলে আপনার কাছে এটা মান বের করার কোনো ব্যাপার হলো? এখন একটা কোণ এবং একটা মান, তো আপনার কাছে দুইটা মান আছে, আপনার কাছে আরও কত সুবিধা, তাই না? তাহলে আপনি এখানে দুইটা মান ব্যবহার করে কিন্তু ওই আমাদের প্রথম নাম্বার নিয়ম যেটা ছিল সেটা আপনি করতে পারছেন, তাই না? বোঝা গেছে আশা করি ক্লিয়ার। তারপর আপনি যদি মনে করেন যে এখান থেকে এই অংশটুকুর মান বের করতে যাচ্ছেন, এখন এই যে ডি এর মান বের করতে যাচ্ছেন, তাহলে ডি এর মান যদি বের করতে চান তাহলে এখন এটাকে উঠিয়ে ফেলেন মনে মনে। তাহলে এটাকে যদি উঠিয়ে ফেলেন তাহলে আপনার কাছে কার মান লাগবে? ডিসি এর মান লাগবে। তাহলে ডিসি এর মান আমরা পেলাম কত? 37 সামথিং। তাহলে যে সম্পূর্ণ মান তো 37 সামথিং, তাই না? আর এখানে কোণ আছে 30 ডিগ্রি, তাহলে আপনি এটার মানও বের করতে পারছেন। মানে এটা নিয়ম নাম্বার 1 তখন পড়ে গেল, মানে একটা মান এবং একটা কোণ। বাস এভাবে আপনাকে যে কোনো জিনিসের কী করতে বলতে পারে? মান বের করতে বলতে পারে। বাট এটা থেকে অঙ্ক বেশি পড়বে, সো এটাকে নজর রাখা আমাদের খুবই প্রয়োজন। তো আমরা তাহলে পরবর্তী অঙ্কটাতে চলে যাব। অ্যান্ড পরবর্তী অঙ্কটাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা নিজের থেকে একটু করার চেষ্টা করেন, দেন তখন আমার উত্তরের সাথে আপনারা মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে আরও একটু সুবিধা হবে, তাই আপনাদেরকে বলা, আর অন্য কিছুর জন্য নয়। এখন আমরা 15 নম্বর অঙ্কতে চলে যাব। বলেছে কি দেখেন, কোনো স্থান থেকে, তখন এর আগে যেরকম শর্ত ছিল, শর্ত কিন্তু প্রায় এখানে এরকম, বাট এবার ওখানে পিছিয়ে গিয়েছিলেন, এখানে এবার আগিয়ে আসতে বলেছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে একটা কী লাগছে এখানে? মিনার। তাহলে যে কোনো একটা স্থান থেকে আপনি আগিয়ে আসলেন, তাই না? তাহলে এখন যে কোনো একটা স্থান থেকে আগিয়ে আসলেন আপনি কত মিটার জন্য? 60 মিটার এগিয়ে আসলেন। তাহলে দেখেন এখান থেকে মনে করেন যে এখান থেকে আপনি এ পর্যন্ত 60 মিটার এগিয়ে আসলেন। তাহলে এখন এখান থেকে এটার মান যেটা ছিল সেটা হচ্ছে যে এখান থেকে এটার মান যেটা হলো সেটা হচ্ছে 60 মিটার। তবে আরেকটু পড়ি আমরা, তখন আবার মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 থেকে আবার 60 ডিগ্রি হয়ে যায়। তাহলে এখন 45 ডিগ্রি আছে, এর হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে যেটা মান হবে, এখান থেকে এটুকু পর্যন্ত যেটা, এই যেখান থেকে এটুকু যেটা, সেটা হচ্ছে যে 45 ডিগ্রি। তাহলে যেখান থেকে এটা যেটা আসবে সেটা হচ্ছে যে 45 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে কত দূরে এসেছিলেন যেন? মিনারের কিছু অঞ্চল থেকে, আচ্ছা ধরে নিচ্ছি সম্পূর্ণ আগে তো আবার এখানেই চলে যাবো, তাই না? কিছু দূরে আগিয়েছিলাম। তাহলে মনে করে নিচ্ছি আমরা এই অঞ্চলটুকু থেকে আমরা এই অঞ্চলটুকু পর্যন্ত এগিয়ে আসলাম, এই অঞ্চলটুকু পর্যন্ত এগিয়ে আসলাম। আর এখান থেকে তাহলে এই অঞ্চলটুকুর মান যেটা সেটা হচ্ছে 60 মিটার। বুঝে গেছে? তাই বলছে কোনো স্থান থেকে, তাহলে যে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, তাহলে যেখান থেকে এটুকু 60 মিটার এগিয়ে আসলাম। মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ, তাহলে যে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 থেকে 60 হয়, তাহলে এখানে যখন ছিল তখন 45 ছিল, আর যখন এখানে এসেছে তখন যেটা কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাই না? এখন আমাকে কার মান বের করতে বলেছে সেটা লক্ষ্য রাখি।
কি বলেছে আমাকে? মিনারের উচ্চতা নির্ণয় করো, মানে যে আবারও উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে আপনি এখন বলেন তো এর আগের অঙ্কটা এবং এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য কি আছে? কোনো পার্থক্য নেই। জাস্ট এখন কি করতে হচ্ছে, এই অংশটুকুকে আপনাকে এক্স ধরে নিতে হচ্ছে, তাই না? একদম আগের মতো। তাহলে এখন এইচ এর মানটা আপনাকে বের করতে বলেছে। জাস্ট এর আগেরটা যেভাবে করেছি এভাবেই এটা আপনি প্র্যাকটিস করেন প্লিজ। তারপর আমি একটু করে দিই, নাহলে আবার বলবেন যে সবগুলো অঙ্ক সমাধান করে দিতে চেয়েছেন আবার অঙ্ক সমাধান করে দিচ্ছেন না। তাহলে আমরা একবারই প্রথমত কী করবো, আবারও এ ডি সি এর ক্ষেত্রে, তাহলে যে এখন বলবো ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে আমরা জানি এটা যেহেতু লম্ব আর এটা যেহেতু ভূমি, তাহলে আমরা বলবো tan 60 ডিগ্রি। তাহলে যে tan 60 ডিগ্রি, tan থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্বর মান কত আছে এখানে? h, আর ভূমি হচ্ছে যে কত এখানে? x। তাহলে এখন আমাদের একই রকমভাবে x এর মানটা বের করে ফেলতে হবে, বাট tan 60 ডিগ্রির মান লাগবে আমার কাছে। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে h ডিভাইডেড বাই হচ্ছে কত? x। তাহলে আমরা কি করব, x এর সাথে √3 গুণ হবে, তাহলে যে √3 ইন্টু হচ্ছে যে কত x ইকুয়াল হচ্ছে যে কত? h। তাহলে বা x যেটা হলো সেটা হচ্ছে h ডিভাইডেড বাই √3। x এর মান আমরা পেয়ে গেলাম, ব্যাস। এখন আমরা কি করব, আবারও বলবো যে এই যে বিসি মানে হচ্ছে যে কি 60 প্লাস হচ্ছে x মিটার, তাই না? তাহলে আবার এখন বড় ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে হবে, এ বি এবং সি নিয়ে কাজ করতে হবে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে যদি আমরা কাজ করি তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে যে লম্ব আর এর সম্পূর্ণটা হচ্ছে ভূমি। তাহলে আবারও আমরা tan থিটা ফেলবো, বাট tan কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। tan 45 সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে কত এখানে? h। ভূমি কত হবে? তাহলে এখান থেকে সম্পূর্ণটুকু ভূমি না, তাহলে 60 হবে এবং x হবে, তাই না? তাহলে আমরা পাবো 60 প্লাস হচ্ছে যে x। এবার tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখানে জাস্ট বসিয়ে যাবো 1 ইকুয়াল হচ্ছে যে h ডিভাইডেড বাই 60 প্লাস হচ্ছে যে x। তাহলে আমরা পরবর্তী একটা পৃষ্ঠাতে অঙ্কটা সমাধান করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমাদের। দেখেন, তাহলে আমরা এখন কি করব, এখানে এই 60 প্লাস হচ্ছে x এর সাথে 1 এর গুণ হবে, আর 1 এর নিচে মনে মনে 1 আছে, এই h এর সাথে 1 এর গুণ হবে। তাহলে আমরা কি করতে পারছি, এখান থেকে h এর সাথে 1 গুণ করলে কত হবে? h হবে। আর 60 প্লাস x এর সাথে যদি আমরা 1 এর গুণ করি তাহলে কত হবে? 60 প্লাস হচ্ছে x। তাহলে এখন দেখেন, আপনি এখন h টেনে নিচ্ছেন, এখানে প্লাস x আছে, একই সিস্টেম মাইনাস x ইকুয়াল হচ্ছে কত? 60। তাহলে বা h মাইনাস x এর মানটা এখন বসিয়ে দেন। x এর মান হচ্ছে h ডিভাইডেড বাই √3। তাহলে যে h ডিভাইডেড বাই কি বসে গেল? √3 বসে গেল ইকুয়াল হচ্ছে 60, এটা বসে গেল। তাহলে উভয় পক্ষ থেকে h কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম। তাহলে কি হবে? 1 মাইনাস 1 ডিভাইডেড বাই √3, তাই না? ইকুয়াল হচ্ছে কত? 60। তাহলে এখন আপনি আবারও লসাগু করবেন, h থাকলো, √3 গুণ করছে, লসাগু হচ্ছে √3 সাথে 1 গুণ করলে কি হবে? √3 মাইনাস হচ্ছে √3 ধরে গেলে থাকবে কত? 1। তাহলে আমরা যেটা পাবো ইকুয়াল হচ্ছে কত? 60। এখন কথা হচ্ছে যে h ইকুয়াল বা h এর মান √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3, তাই না? এখন আমরা ক্যালকুলেটারের সাহায্যে নেব, অত কাহিনী না করে। এই যে √3 মাইনাস 1, তাহলে যে √3 মাইনাস হচ্ছে যে 1, এর একটা মান পাবো। তাহলে আমরা যেটা মান পাবো, সরি, তার কারণ আমরা এখানে √3 আলাদাভাবে নেব, তারপর -1 এখানে সম্ভবত একসাথে মানটা নিয়ে ফেলেছে। তাহলে কাজ করি, এই √3 তারপরে এখানে থেকে একটা মান নিয়ে ফেলি ইকুয়াল, এটা যেটা মান পাবো তারপর থেকে -1 দেবো, তাহলে যে -1। তাহলে আমরা যেটা পাবো -1 প্লাস হচ্ছে √3 পেলাম, আর ডিভাইডেড বাই কী করবো আমরা? √3 দ্বারা ভাগ করে দেবো, তাহলে যে ভাগ হচ্ছে যে √3। তাহলে আমরা যেটা মান পাবো সেটা এইভাবে মানটা নিয়ে নিই, 0.4222, যতটুকু মান আসবে ততটুকু মান আপনাকে কী করতে হবে? নিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু আবার সঠিক উত্তর আপনি পাবেন না। তাহলে h ইকুয়াল কী হবে? 60 ডিভাইডেড বাই এই যে 0.4222, 0.4226497308, তাহলে আপনি সম্পূর্ণ একদম খাঁটি উত্তরটা পাবেন। এখন আমরা কাজ করি, তাহলে 60 ডিভাইডেড বাই 0.4226, তাহলে যে 4226, তারপরে যে 4973, তারপর হচ্ছে যে 08, তাহলে এখানে বসাবো 0 এবং 8,
বাস আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে 141.9615। আমাদের অঙ্ক নাম্বার কত ছিল এটা? 14 নাম্বার মেবি, তাই না? ইয়েস, তাহলে 14 নাম্বারের ক্ষেত্রে আমরা দেখিনি, 15 নাম্বার ছিল আই থিঙ্ক। তাহলে 15 নাম্বারের ক্ষেত্রে 141.96 এই যে সামথিং, ব্যাস আমরা এখানে এটা মান বের করে ফেলতে পারলাম। বাট আপনি যদি আবার সম্পূর্ণ মান না নিতেন তাহলে কিন্তু কিছু অংশটুকু আপনি মান পেতেন না। সো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব সম্পূর্ণ মান নিয়ে ফেলার। তাহলে একই রকমভাবে আমরা আরেকটা অঙ্ক সমাধান করব, বাট ওটা হচ্ছে নদীর দিয়ে। নদী যখন বলে তখন নাকি আমরা ছাত্রছাত্রীরা অনেক কষ্ট পেয়ে যাই। তো একটু আগে যেটা আপনাদেরকে বললাম না যে একই রকম অঙ্কতে নদী বলতে পারে, তো নদী বললে আমাদের সমস্যাটা কোথায়? জাস্ট ওরা বলবে, আমরা জাস্ট লিখবো, আর তো কোনো আমাদের সমস্যা নাই। তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটা অঙ্কতে, 16 নম্বর অঙ্ক। এটা সবচেয়ে বড় অঙ্ক বলতে পারে, আমার সকল ছাত্রীরা বলে যে এটা অঙ্ক সবচেয়ে কঠিন এবং অঙ্কটা হচ্ছে অনেক বড়। তো দেখেন অঙ্কটা যদিও বড়, বাট সিস্টেম কিন্তু ওই আমাদের 2 নম্বর ক্যাটাগরিরই। তো কিভাবে সমাধান করতে হবে দেখেন। প্রথমে বলেছে একটি নদীর তীরে, তাহলে অ্যাট ফার্স্ট আপনি একটা নদী এখানে এঁকে ফেলেন। তখন আপনাকে যেহেতু বলেছে নদী, তাহলে অ্যাট ফার্স্ট আপনি নদী, এই যে নদীর 2টা তীর আছে, এটা হচ্ছে একটা তীর, এটা হচ্ছে একটা তীর। ওকে ডান। তাহলে আমরা এখানে নিই একটি নদীর তীর 2টা হবে। তাই একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে, তাহলে একজন তীরের আর একজন অপর তীর, তাই তো? তাহলে যে কোনো এক তীরে আমরা নিয়ে ফেলছি, ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ। তাহলে আমরা ধরে নিচ্ছি লোকটা এখানে দাঁড়িয়েছিল, এটা হচ্ছে একটা তীর, নদীর ওই পাশে হচ্ছে আর একটা তীর। তাহলে বলেছে যে কি একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত, লোকটা ছিল এখানে, তাহলে অপর তীর হচ্ছে এই পাশে, তাহলে অপর তীরে অবস্থিত, তাহলে অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে যে একটা টাওয়ার নিয়ে ফেলেছি আমরা, অ্যান্ড এই টাওয়ারের উন্নতি কোণ যেটা হলো সেটা হচ্ছে 60 ডিগ্রি। ব্যাস, তাহলে আমরা এখানে উন্নতি কোণ এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোথায় 60 ডিগ্রি? এই যে এখান থেকে এটা পাইলাম 60 ডিগ্রি। তাহলে এই যে এখান থেকে এই অংশটুকু কিন্তু নদীর একুল আর হচ্ছে ওকুল, তাহলে একুল আর ওকুল মিলে হবে নদীর বিস্তার। খেলা ক্লিয়ার হয়ে যান ভালো করে, নদীর একুল এবং ওইকুল 2টা অংশ মিলে হবে নদীর বিস্তার। মানে ওটা অঙ্ক বের করতে বলবে তো ভয় পেয়ে যেতে পারেন, এই কারণে আগে থেকে বলে দিলাম আপনাদেরকে। অ্যান্ড দেন তারপরে বলেছে যে কি ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে যে এই স্থান থেকে মনে করেন 25 মিটার আরও পিছিয়ে চলে গেল, মানে লোকটা দেখলো যে এখান থেকে একটা শীর্ষের উন্নতি কোণ বা টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। তারপরে বলছে এবার আমি একটু পিছিয়ে যাই, তো পিছিয়ে গেলে ঘটনাটা কী হবে? তো যখন পিছিয়ে গেল 32 মিটার, তাহলে যেখান থেকে এটার মান হবে কত? 32 মিটার। উন্নতি কোণ এবার কত ডিগ্রি হয়ে যাবে? 30 ডিগ্রি। তাহলে যে এখন যেটা উন্নতি কোণ হলো সেটা হচ্ছে যে 30 ডিগ্রি। অবশ্যই এটা একটু বড় করে লিখলে আর একটু ভালো হতো। আচ্ছা, এখান থেকে এই অংশটুকু ধরে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একটু। এই অংশটুকু আছে কিন্তু, তাহলে যে এখানে আমরা 30 ডিগ্রি বলে দিচ্ছি, ব্যাস 30 ডিগ্রি। তাহলে এখন আপনি বলেছে যে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করা। তাহলে টাওয়ারের উচ্চতা মানে হচ্ছে যে এইচ, এটার মান নির্ধারণ করতে বলেছে, আর নদীর বিস্তার মানে হচ্ছে যে এখান থেকে অংশটুকু। তাহলে মান দিদি এ বি, তারপরে যে সি, তারপরে হচ্ছে যে ডি। আশা করি আপনারা এই অঙ্কতে আটকাবেন না, আমার মনে হচ্ছে কেমন জানি আটকাবেন না। তা এখন প্রথমত আপনাকে কী করতে হচ্ছে? উচ্চতা নির্ধারণ করতে হচ্ছে। উচ্চতা নির্ধারণ করে ফেললাম। উচ্চতা নির্ধারণ করে নেওয়ার পরে আমরা তো এই অংশটুকু এক্স ধরবো, তাই না? তো এক্সের মানটা বের করার সিস্টেম কী ছিল? আমরা জানি এইচ সমান কী ছিল জানো? এইচ সমান একটা বের করে রেখেছিলাম না? মানে এক্স সমান কী বের করেছিলাম? এইচ ডিভাইডেড বাই √3, তাই না? এরকম একটা মান বের হয়েছিল না আমাদের? জাস্ট এইচের মান যেটা পাবেন ওটাকে, যে এখানে 60 ডিগ্রি আছে, এখানে 30 ডিগ্রি আছে, জাস্ট এইচের মানটাকে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। মানে এর আগের মতোই অঙ্ক, একদম কোনো পার্থক্য নাই। সো এই অঙ্কটা আমি করে দিতে চাচ্ছি না আপনাদেরকে। আর বিস্তার যদি বলেছে তাহলে জাস্ট এই যে এখান থেকে এক্সের মানটুকু বের করা, আর কিচ্ছু না এখানে। 16 নম্বর অঙ্ক করে দেবো না, 16 নম্বর অঙ্ক করে দিব না। এখন আমরা চলে যাব 17 নম্বরের দিকে, বা আমাদের অন্য যে আরেকটা সিস্টেম আছে অঙ্কর, ও অঙ্কটার দিকে চলে যাব। এবার টেকনিক নাম্বার হচ্ছে 3। টেকনিক নাম্বার 3-এর ক্ষেত্রে হচ্ছে যে ভাঙার অঙ্ক। পাঠ্য বইয়ের 17 নম্বর, 18 নম্বর এবং উদাহরণ নাম্বার হচ্ছে যে 6 এই নিয়মেরই অন্তর্ভুক্ত। এখন আমরা কিভাবে সমাধান করবো এগুলো? মানে অঙ্কগুলো পড়লেই দেখতে পাবেন যে এখান থেকে কিছু ভেঙে পড়ছে, মানে যখনই ভেঙে যাবে তখনই বুঝে নিতে হবে আপনাকে যে 3 নম্বর ক্যাটাগরির এটা অঙ্ক। এবার আমাদের অঙ্ক পড়ে ফেলি। 2টা অঙ্ক আছে, 2টা করে দেবো, চিন্তা করতে হবে না। এবার বলেছে 64 মিটার লম্বা একটা খুঁটি। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে একটা লম্বা খুঁটি নিয়ে আসতে হবে।
তাহলে এই যে 64 মিটার লম্বা একটা খুঁটি, তাহলে এটা সম্পূর্ণ যেটা মান, তাহলে যেখান থেকে এটার সম্পূর্ণ যেটা মান সেটা হচ্ছে যে 64 মিটার। ক্লিয়ার হলো বিষয়? 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গেছে। এখন কোন অংশটুকু ভেঙেছে সেটা আপনাকে বলেনি, বলেছে যে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে কেমন জানেন, মনে করেন যে ভাঙার পরে এরকম করে মোচকে থেকে গেল। বিচ্ছিন্ন হওয়া মানে দূরে চলে যাওয়া, তাহলে বিচ্ছিন্ন না হয়ে, বুঝেছেন? তাহলে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। অর্থাৎ এখন এখান থেকে যে অংশটুকু মনে করেন একটা অংশ ভেঙে গেছিলো, তাহলে এখন এই একটা অংশ ভেঙে গেল মনে করেন, তাহলে এখন ওই অংশটুকু ভেঙে গিয়ে ওই অংশটুকু এখন ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করবে সে কোণটা হচ্ছে যে 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের এই অংশটুকু তো ছোট হচ্ছে, সো আমরা একটু বড় করে দেখাই আপনাদের জন্য, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এই অংশটুকু টেনে ফেললাম আমরা, বাট এই অংশটুকু যে আসলে সম্পূর্ণ খুঁটির অংশ সেটা মনে রাখেন। তাহলে ওই অংশটুকু কিন্তু ভেঙে পড়ে গিয়েছে, তাহলে ভেঙে পড়েছে মানে এই অংশটুকু থেকে প্রায় অংশটুকু আসবে, এই ভেঙে পড়ে গেল এটা, ঠিক আছে? মানে যে অংশটুকু ভেঙে ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করলো সেটা হচ্ছে যে কি আমাদের 60 ডিগ্রি। ভূমির সাথে কোণ উৎপন্ন করেছে মানে কোনটা? এখানে কিন্তু 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাই না? আমাদের কোণ উৎপন্ন করবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ভূমির সাথে কিন্তু বলেছে, দ্যাট মিনস এটা হচ্ছে ভূমি, তাহলে আমাদের কোণ উৎপন্ন করলে এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বাট এই যে ভাঙা অংশটুকু কিন্তু এই অংশটুকু ভেঙে এই অংশটুকুতে পড়ে গেছে। ক্লিয়ার হচ্ছে বিষয়? ব্যাস, তাহলে আমরা এখন সম্পূর্ণ খুঁটিটুকু একটু মনে মনে একটু চিন্তা করে নিই যে এই অংশটুকু হচ্ছে সম্পূর্ণ খুঁটি, আর সম্পূর্ণ খুঁটির মান দেওয়া ছিল কত যেন? 64 মিটার। তাহলে আপনি বলেন তো, এখান থেকে আমি মান দিই যে এ, তারপরে হচ্ছে যে বি, তারপরে হচ্ছে যে সি, অ্যান্ড এই যে যেখান থেকে ভেঙে পড়ে গেল সে অংশটুকুর নাম হচ্ছে ডি। তাহলে আপনি বলেন তো এডি এর মান কোনটুকু? এই যে এখান থেকে এই অংশটুকু ভেঙে পড়লো, তারপরে এখান থেকে কোনটা উৎপন্ন করলো, তাই না? তাহলে এই যে এডি এর মান যেটা, সেটা কি আসলে এ মানটুকু না? মানে এই অংশটুকু তো ভেঙে পড়লো, তাহলে এটাই যেটা সেটাই তো হচ্ছে আসলে এডি এর মান। তো আপনি দেখুন এডি এর মানটা কিভাবে পাবেন? এডি এর মানটা আপনি সম্পূর্ণ খুঁটি যদি 64 মিটার হয়, আর আমি যদি বলি যে এখান থেকে এই অংশটুকুর উচ্চতা যেটা সেটা হচ্ছে যে আপনার এইচ, মানে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে এই উচ্চতাটা ভেঙেছিল, তাহলে এখান থেকে এই অংশটুকুর মান হচ্ছে যে এইচ। কথা বোঝা গেল? এ থেকে সি পর্যন্ত সম্পূর্ণটুকুর মান হলো 64 মিটার, আর সি থেকে ডি এর মান যেটা ধরে নিচ্ছি আমরা এইচ উচ্চতা, মানে ধরে নিলাম এখান থেকে এই অংশটুকুতে ভেঙে পড়েছে। এখন কত উচ্চতায় ভেঙে পড়েছে আমরা তো জানা নাই, তাহলে ধরে নিলাম এইচ উচ্চতায় থেকে ভেঙে পড়ে গেছে। তাহলে আপনি এখন বলেন তো এখান থেকে এই অংশটুকুর মান কীভাবে পাবেন? সম্পূর্ণ খুঁটি থেকে আপনি যদি এই যে এখান থেকে এই অংশটুকু বাদ দিয়ে দেন, তাহলে কি এখান থেকে এই অংশটুকুর মান পাবেন না? ইয়েস। তাহলে আমরা বলতে পারবো এডি এর যেটা মান সেটা হচ্ছে যে 64 থেকে আমি যদি এই যে এ অংশটুকু মানে সিডি বাদ দিয়ে দিই, সিডি মানে হচ্ছে এইচ, তাহলে আমার এই যে এখান থেকে এটুকুর মান হলো 64 মাইনাস এইচ, আর 64 মাইনাস এইচ মানে এই অংশটুকু, আর এই অংশটুকু মানে তো ভেঙে পড়েছিল, দ্যাট মিনস এটার মান হচ্ছে কত? 64 মাইনাস হচ্ছে এইচ মিটার। ক্লিয়ার হলো বিষয়? এখন আপনার কাছে দেখেন একটা কোণ আছে, তারপরে যে এখানে অতিভুজ আছে, অ্যান্ড এই যে এখানে সম্পূর্ণটুকু লম্ব আছে, তাই না? তাহলে আপনি এখন মান বের করতে পারছেন। তাহলে এখন এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে আপনি এখন কোনটার কানেকশন করবেন? আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমরা চলে যাব এখন, তাহলে সাইন কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে যে সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্বর মান কত আছে এখানে? এই যে এইচ, অতিভুজের মান হচ্ছে কত? 64 মাইনাস হচ্ছে এইচ, তাহলে যে 64 মাইনাস হচ্ছে এইচ। এখন দেখেন আপনি সাইন 60 ডিগ্রির মান, তাহলে সাইন 60 ডিগ্রির মান যেটা সেটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো √3 ডিভাইডেড বাই 2। এবার ইকুয়াল যেটা পাবো সেটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই 64 মাইনাস হচ্ছে এইচ। এখন ক্যালকুলেশনের কাজ, আর কিচ্ছু নেই। 64 মাইনাস এইচের সাথে √3 গুণ হবে, আর এইচের সাথে 2 এর গুণ হবে, তাহলে কী হবে? এখানে 2h হবে। আর √3 সাথে যদি আমরা 64 গুণ করি তাহলে কি হচ্ছে? √3 ইন্টু হচ্ছে কত? 64, আর প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, আর যেটা থাকবে √3 সাথে এইচ গুণ করলে কত হবে? এইচ √3, তাই না? তাহলে এখন আমরা কি করব? এইচটাকে টেনে ফেলবো। এই যে 2h আছে, মাইনাস আছে এইচ √3, তাহলে এই পাশে হয়ে যাবে প্লাস এইচ √3।
ইকুয়াল হচ্ছে যে 3 ইন্টু মানে √3 ইন্টু 64, তাহলে যে √3 ইন্টু হচ্ছে যে 64। এখন দেখেন তো আপনি উভয় পক্ষ থেকে এইচ কমন যায় না, এইচ কমন নিয়ে নেয়, তাহলে থাকে 2 প্লাস হচ্ছে যে √3 ইকুয়াল হচ্ছে যে কত, √3 সাথে যদি এখন 64 গুণ করি যেটা আসবে, আচ্ছা এখন না করি, √3 ইন্টু হচ্ছে কত 64, তখন আমাদের ক্যালকুলেটর তো আছেই, তাহলে এইচ ইকুয়াল হচ্ছে যে কি এখন হবে যে √3 ইন্টু হচ্ছে যে 64, 2 প্লাস হচ্ছে যে √3। এখন ক্যালকুলেটারে সরাসরি সবগুলো মান বসিয়ে দেন। এবার হবে যে 64 ইন্টু হচ্ছে √3, তাই না? তাহলে যে এখন 64 ইন্টু হচ্ছে যে √3 যেটা মান পাবো নিয়ে নিলাম, তাহলে 64 √3টা হচ্ছে, আর ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে √3, তাহলে 2 প্লাস √3 মান বের করবো আমরা, 2 প্লাস হচ্ছে যে √3, তাহলে যেটা মান পাবো সেটা হচ্ছে যে 2 প্লাস √3। আচ্ছা তাহলে এক কাজ করি আমরা এই ভগ্নাংশের সিস্টেমে একবারে ভাগ করে ফেলি, মানে সম্পূর্ণ মানটুকু আপনারা এমনি ক্যালকুলেটারে কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবেন, বাট এখানের ক্ষেত্রে ভগ্নাংশ দিয়ে করলে আর একটু ভালো হয়। তাহলে 64 √3 বসিয়ে দিলাম, এই যে 64, তারপরে হচ্ছে যে √3, দেন আমাদের নিচে যেটা হবে সেটা হচ্ছে 2 প্লাস √3, তাহলে যখন 2 প্লাস হচ্ছে যে √3, তাহলে আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে যে 29.70 এর কাছাকাছি, তাই না? তাহলে যে 29.7025 প্রায়, ব্যাস মান পেয়ে গেলাম কত, এইচ এর মান 29.7025, মানে এইচ এর মান হচ্ছে যে এখান থেকে এই অংশটুকুর মান আমরা পেয়ে গেছি। এইচ এর মান হচ্ছে কত 29.7025, কিন্তু আমাকে বলেছে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাঙা অংশ মানে কি, এখান থেকে এই অংশটুকুর মান চেয়েছে আমার কাছে, তাই না? তাহলে এখান থেকে এই অংশটুকু মানে কোনটা ছিল, এই যে 64 মাইনাস হচ্ছে যে এইচ। তাহলে এখন কি করব, 64 থেকে আমাদের এই যে মানটা আছে সেই মানটা বিয়োগ করে দেবো জাস্ট, তাহলে তো হয়ে গেল, তাই না? তাহলে যে 64 মাইনাস হচ্ছে যে 29.7025, তাহলে যে 7025 আর সামথিং আসবে। তো যাই হোক আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি, সেটা হচ্ছে 34.2975, তাহলে আমরা যেটা মান পাবো 34, আচ্ছা দেখতেই পেয়ে গেছেন আশা করি ক্যালকুলেটার আপনারা, 34.2975। ব্যাস আমরা এখান থেকে এই খুঁটির অঙ্কগুলো এভাবে করতে পারি, বাট এর পরের অঙ্ক যেটা আছে সেটা একটু কনফিউশন তৈরি করার অঙ্ক। তো 18 নম্বর অঙ্ক করে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। তো লাস্ট অঙ্ক একটু ভালো করে দেখে নেবেন আপনারা। 18 নম্বর অঙ্কের ক্ষেত্রে মানে কোনটা নিয়ে একটু ভেজাল লেগে যাবে ছাত্রছাত্রীর মাঝে, দেখেন এবার বলেছে যে একটি গাছ, তাহলে অ্যাট ফার্স্ট আমরা গাছ নিয়ে আসি, তাহলে একটি গাছ, গাছ আসতে চাচ্ছে না কেন, তাহলে যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ, তাহলে এখন ভেঙে গেছে মানে যে অংশটুকু ভেঙে গেছে সেই অংশটুকু আগে আমরা ভেঙে ফেলি, মনে করেন এই অংশটুকু ভেঙে গেল, তাহলে যে মানে গাছটা এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, তাহলে যে এই অংশটুকু দণ্ডায়মান আর এই অংশটুকু ভাঙা, তাহলে যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে, তাহলে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গোড়া থেকে 12 মিটার দূরে, তাহলে যে গোড়া থেকে 12 মিটার দূরে, তাহলে আমরা যদি সম্পূর্ণ চিত্রটা অঙ্কন করতে চাই তাহলে সেটা হবে যে ঠিক এইরকম, এটা ছিল একটা গাছ, অ্যান্ড গাছের মনে করছি আমরা এই অংশটুকু থেকে ভেঙে পড়ে গেল, ভেঙে পড়ে যাওয়ার পরে এটা এই রকম করে ঠিক আসলো, আসার পরে মাটির গোড়া থেকে মানে গাছটির গোড়া থেকে 12 মিটার দূরে যে গেল, তারপরে এটা মাটি স্পর্শ করলো, তাহলে যেখান থেকে মান হচ্ছে কত 12 মিটার, বাট এই যে কোনটা কোথায় হবে, কোন কিন্তু এখানে হবে না, আমাকে বলে দিয়েছে যে কি ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, তাহলে যে ভাঙা অংশটুকু তো এই অংশটুকু ভেঙে পড়েছিল দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করেছে, মানে দ্যাট মিনস এই কোণটা হয়ে গেল 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে বিষয়? তাহলে এখন আপনাকে বলেছে যে কি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে অ্যাট ফার্স্ট আমি সম্পূর্ণ গাছ না করে অ্যাট ফার্স্ট এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে যে এ বি, এটা হচ্ছে যে সি, আর এই যে এখান থেকে এটুকুর মান বের করে নেওয়া মানে কিন্তু এটার মান বের করে নেওয়া, তাই না? তখন এই অংশটুকু ভেঙে তো এটুকু তো পড়েছে, তাই তো? তাহলে এখন দেখেন আপনি অ্যাট ফার্স্ট আপনি খেয়াল করে দেখেন এখানে ক্ষেত্রে একটা মান দিয়ে দেওয়া আছে আর একটা কোণ দিয়ে দেওয়া আছে, তাহলে একটা মান এবং একটা কোণ মানে কি কোন দিকে চলে গেল, এখানে এটা 1 নম্বর নিয়মের দিকে চলে গেল। তাহলে এখন আপনি এখানের ক্ষেত্রে লম্ব কোণটা হবে ভূমি কোণটা হবে এটা ভুল করে ফেলে ছাত্রছাত্রী, তখন কোণ কিন্তু এখানে দেওয়া আছে, দ্যাট মিনস এটা হয়ে গেল যে ভূমি আর এটা হয়ে গেল যে এখন লম্ব,
তাহলে এখন ভূমি এবং লম্বর সাথে কানেকশন কার আছে, tan থিটা। তাহলে আমরা এখন জানি tan 30 ডিগ্রি সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব কোণটা হবে 12 মিটার। আবার ভুল করে বসিয়ে দেন না যে h, 12 মিটার ভূমি, ভূমি হচ্ছে যে কোণটা, তাহলে হবে h। তাহলে এখন tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান যেটা আমরা পাই সেটা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা মান বসিয়ে দিলাম 1 ডিভাইডেড বাই √3, এবার ইকুয়াল 12 ডিভাইডেড বাই হচ্ছে কত, h। তাহলে h এর সাথে 1 গুণ করলে কত হবে, h হবে ইকুয়াল 12 সাথে √3 গুণ করলে কত হবে, তাহলে 12 √3, তাই না? তাহলে এখন আমরা কাজ করব 12 √3 গুণ করে ফেলবো, তাহলে যে 12 ইন্টু হচ্ছে যে √3। তাহলে আমরা যেটা পাই সেটা দশমিক আকারে নিই 20.784, তিনটা মান নিয়েছি আমি দশমিকের পরে। তাহলে h এর মান হচ্ছে যে 20.784 প্রায়। দেখেন h মানে কোন অংশটুকু, এখান থেকে এই অংশটুকুর মান, আপনি এখান থেকে এই অংশটুকুর মান পেয়েছেন, কিন্তু আমাকে বলেছে সম্পূর্ণটুকুর মান বের করতে। তাহলে সম্পূর্ণটুকুর মান বের করতে চাইলে এখন এখান থেকে এই অংশটুকুরও মান লাগছে, তাই না? তো এখান থেকে এই অংশটুকুর মান মানে কার মান, অতিভুজের মান না? তাহলে অতিভুজের সাথে এখন আপনি এই ভূমির কানেকশন করে ফেলতে পারেন, কিন্তু এটা কি ভূমি, এটা হচ্ছে লম্ব, তাই না? আপনি যদি বলেন যে স্যার আমি তো একটু আগে h এর মান বের করলাম, তাহলে আমি এটার সাথে এটা কানেকশন করতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? তো এটা দিয়ে 12 যেহেতু আছে, এটা দশমিক আছে, দশমিক দিয়ে করার চেষ্টা করবো না, আমরা একদম খাঁটি যেটা 12 মান আছে সেটা দিয়ে করি। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ, তাহলে তাই না? তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা ফেলে দেবো একবারও, সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান হচ্ছে কত, 12, অতিভুজের মান এখন অতিভুজ তো নাই, তাহলে x ধরে পেলে আমরা এটাকে, তাহলে অতিভুজ হচ্ছে x। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এখানে আমরা হাফ বসিয়ে দেবো, ইকুয়াল হচ্ছে 12 ডিভাইডেড হচ্ছে কত, x। তাহলে x ইকুয়াল যেটা পাবো আমরা, বা x ইকুয়াল 12 দুগুণে কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। তাহলে আপনি দেখুন এই যে এখান থেকে এটুকুর মান আপনার কাছে আছে কত জানো, 20.784, আবার এখান থেকে এটুকুর মান কত পেয়ে গেলেন জানো, 24 মিটার। তাহলে আপনি এখন সম্পূর্ণটুকুর মান কত হবে, তাহলে আপনি এখন এই দুটোকে যোগ করে দিলে হয়ে গেল 20.784, তারপরে হচ্ছে 24। তাহলে এটার সাথে আমি এখন কী করে দেবো, প্লাস হচ্ছে 24। তাহলে আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে যে 44.784। তাহলে বসিয়ে দিই 44.784। এভাবে আমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারি। আশা করি আপনারা এই দূরত্ব উচ্চতরের সবগুলো অঙ্ক বুঝতে পেরেছেন। তারপরও কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্স আপনাদের জন্য আছেই আছে। আশা করি এই 3টি নিয়ম যদি আপনারা বুঝে থাকেন, যে কোনো সৃজনশীল সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।